ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2026-এর জন্য রাসায়নিক গণনার ফার্স্ট ভিডিও। যে ভিডিওতে আমরা রাসায়নিক গণনার ফার্স্ট পার্ট করব। আমরা এই পুরো চ্যাপ্টারটাকে 3টে লেভেলে বা 2টো লেভেলে ভাগ করব, যার মধ্যে এই ভিডিওতে থাকবে লেভেল 1। লেভেল 1-এর মধ্যে আমরা সেই সকল থিওরিজগুলো করব যে থিওরিজগুলোর সাহায্যে আমরা পুরো চ্যাপ্টারটার বেসিক্স নির্ধারণ করব, এবং এছাড়া এর থেকে অনেক ধরনের কোয়েশ্চেন্সও আসে মাধ্যমিকের, যেগুলো আমি করে দেখাবো আজকেই। আমাদের এই চ্যাপ্টারটা রাসায়নিক গণনা, সেটা পুরোপুরি নিউমেরিক্যাল বেসড। যেহেতু এটা নিউমেরিক্যাল বেসড, তাই এখানে আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এখানে খুব পরিমাণে অঙ্ক আছে, কনসেপ্টস ইনভলভড রয়েছে, তাই জন্য বেশিরভাগ স্টুডেন্টসদের জন্য এই চ্যাপ্টারটা সবথেকে বড় মাথা ব্যথার একটা কারণ। এই চ্যাপ্টার থেকে থাকে আমাদের 4 নম্বরের প্রশ্ন। যদি আমাদেরকে এই 4 নাম্বার পাক্কা করতে হয়, তাহলে আমাদেরকে এই চ্যাপ্টার খুব ভালো করে বুঝতে হবে আগে। সেই বোঝার জায়গায় আমাদের খামতি থেকে যায়, যার কারণে আমরা এই চ্যাপ্টারে নাম্বার স্কোর করতে পারি না। তো যাতে এই খামতিগুলো দূর হয়, যারা অলরেডি এই চ্যাপ্টার করেছে তাদের কোয়েশ্চেন প্র্যাকটিস হয়, যারা নতুন করে করছে তাদের কোনো বেসিক্সে না আটকায়, তাই জন্য এই লেকচারের মধ্যে যা যা করানো হবে সেগুলো যদি করা হয়, তাহলে মাধ্যমিকে এই ভিডিওসে যে টাইপের কোয়েশ্চেন্সগুলো করানো হবে সেই টাইপেরই কোয়েশ্চেন্স আসবে। অবভিয়াসলি তার ডেটা চেঞ্জ হবে। যাবো কেন এই চ্যাপ্টারটাই আমরা ফার্স্টে সিলেক্ট করেছি, কারণ এই চ্যাপ্টারটাই সবথেকে বড় মাথা ব্যথার একটা কারণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। সবার আগেই এই চ্যাপ্টারটা শেষ করে নেওয়ার ফলে এই চ্যাপ্টারের বিভিন্ন কোয়েশ্চেন্সগুলো তোমরা এরপর থেকে প্র্যাকটিস করতে থাকতে পারবে, তো তোমরা একটা টাইম পাবে। তাই সবার ফার্স্ট এই চ্যাপ্টারকে বাছা। এরপর ধীরে ধীরে আমরা ভৌতবিজ্ঞানের অন্যান্য চ্যাপ্টারগুলো কভার করার চেষ্টা করবো এই সিরিজে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সবার প্রথমেই আমরা লেভেল 1-এ শুরু করব বেসিক কিছু থিওরি, যে থিওরিগুলো আমরা জানার পর মোল সংখ্যা নির্ণয় করতে পারবো এবং মোল সংখ্যা সম্পর্কিত যে নিউমেরিক্যালসগুলো আসে সেই নিউমেরিক্যালসগুলো করতে পারবো। এই চ্যাপ্টারটা আমাদের নিউমেরিক্যাল ওরিয়েন্টেড চ্যাপ্টার, তাই আমরা ফোকাস করব যত পরিমাণে আমরা নিউমেরিক্যাল সলভ করব তত আমাদের নিউমেরিক্যাল সলভিং এবিলিটি বাড়বে। তাই প্রত্যেকটা লেভেলে আমরা এনাফ নাম্বার অফ কোয়েশ্চেন্স রাখছি যাতে করে কোনো কোয়েশ্চেনের টাইপ বেঁচে না যায়, এবং মাধ্যমিকে যে কোয়েশ্চেনটাই আসুক না কেন সেই টাইপটা আমাদের অলরেডি করা হয়ে গিয়ে থাকে। তো যদি পুরো ভিডিওটা তোমরা পুরো প্রপারলি করতে পারো, তাহলে তোমাদের মাধ্যমিকে যে কোয়েশ্চেনটা আসবে, অবভিয়াসলি নিউমেরিক্যাল বা অঙ্ক রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনের তো কখনো ডেটা সেম হতে পারে না, কিন্তু সেই কোয়েশ্চেনের কি হবে, সেই কোয়েশ্চেনের টাইপটা সেম হয়ে যাবে। তো তোমরা যদি পদ্ধতি জানো তাহলে সেই অঙ্কটা তোমরা অনায়াসে করে নিতে পারবে। বেশি কথা না বলে আমরা লেভেল 1 চালু করছি, যেখানে আমরা প্রথমে বেশ কিছু থিওরিজ করব, তারপর আমরা ফর্মুলাটা দেখব, তারপর আমরা প্রায় এনাফ নাম্বার অফ কোয়েশ্চেন্স করব যাতে করে আমাদের লেভেল 1 ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমরা নেক্সট লেভেলে যাব। তো সবার প্রথমেই আসবে যে রাসায়নিক গণনা কার জন্য করব, একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য করব। তো আমরা রাসায়নিক বিক্রিয়া কি সেটা একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ থেকেই বুঝি। প্রথমে গিয়েছে আমাদের একটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন, N2 মানে নাইট্রোজেন, H2 মানে হাইড্রোজেন। তো নাইট্রোজেন আর হাইড্রোজেন প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে যুক্ত হচ্ছে। তাই নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে তৈরি হলো, এই অ্যারোর মানেটা কি, যে এরা দুজন মিলে তৈরি হলো NH3। NH3 মানে কি, অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন কি এক না? যদি এক হতো তাহলে একই নাম দিতাম, আলাদা আলাদা ব্যক্তি। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পর যুক্ত হলো, যুক্ত হয়ে তৈরি করলো NH3। NH3 কে কি বলছি, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াও কি একই জিনিস না? একই হলে একই নাম দিতাম, একই সংকেত দিতাম, তা তো না। তাহলে কি আমাদের দুটো আলাদা আলাদা জিনিস পরস্পর যুক্ত হলো, তৈরি একটা নতুন জিনিস হলো। তাহলে প্রত্যেককে কি আমাদের এখানে যে নতুন যে জিনিসটা তৈরি হলো সেই জিনিসটা কি নতুন আসলো। তাহলে যারা বিক্রিয়াটা করলো মানে যারা যুক্ত হলো তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো বিক্রিয়ক। আর যে বিক্রিয়ার জন্য তৈরি হলো তাকে কি বলবো, বিক্রিয়াজাত পদার্থ, মানে বিক্রিয়ায় তৈরি হয়েছে উৎপন্ন পদার্থ। তাহলে আর এই যে জিনিসটা আমি প্রকাশ করলাম, এই যে জিনিসটা ঘটলো, ঘটলো কি, রাসায়নিক বিক্রিয়া। এই যে জিনিসটা প্রকাশ করলাম তাকে কি বলবো, তাকে বলবো রাসায়নিক সমীকরণ। এইবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমি বলতে পারি এখানে বাঁদিকে দুটো নাইট্রোজেন ছিল, ডান দিকে একটাই নাইট্রোজেন। এরকম হতে পারে নাকি? দুটো নাইট্রোজেন পরমাণু এখানে ছিল, এখানে একটা নাইট্রোজেন পরমাণু আর একটা নাইট্রোজেন তো হয়ে গেল? নিশ্চয়ই এরকম হয়নি। তাহলে এই জিনিসটাকে ব্যালেন্স করতে হবে। আবার এদিকে দুটো, এদিকে তিনটে কি করে হয়ে গেল? কখনোই হবে না। নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে তবেই আমার এদিকে অ্যামোনিয়া তৈরি হয়েছে। তাহলে নিশ্চয়ই এর থেকে এক্সট্রা কেউ তো যদি থাকতো তাহলে এখানে লেখা হতো, এক্সট্রা কেউ নেই, এখানে একটা হাইড্রোজেন দিব্যি বেড়ে গেল কি করে? কখনোই পসিবল না। তার মানে এদের আনুপাতিক হারটা সেম ঠিক লেখা নেই এখানে। তাহলে এদের আনুপাতিক হারটা ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমি কি করব, আমি দেখছি এখানে দুটো নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, তাহলে আমি কি করবো, আমি এখানে একটা 2 বসিয়ে দিই। 2 বসিয়ে দিলে কি হবে, তাহলে দুটো নাইট্রোজেন হয়ে গেল। আবার তাহলে হাইড্রোজেন কত হয়ে গেল, হাইড্রোজেন 3টে ছিল, 2 মোল করে দিলাম, তাহলে 3 দুগুণী 6টা হয়ে গেল। কিন্তু এখানে কতগুলো আছে, দুটোই হয়েছে। তাহলে এক কাজ করবো, আমি এখানে 3 বসিয়ে দেবো। তাহলেই হাইড্রোজেন এদিকে 6টা, এদিকে 6টা হয়ে গেল, নাইট্রোজেন এদিকে দুটো, এদিকে দুটো হয়ে গেল। তাহলে এখন আমি কি করলাম, বিক্রিয়াটাকে ব্যালেন্স করে দিলাম। এবার এটাকে বলবো ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বা সমিত রাসায়নিক সমীকরণ।
যতক্ষণ আমি এটাকে ব্যালেন্স করছিলাম না ততক্ষণ আমি এটাকে কি বলবো, রাসায়নিক সমীকরণ। যখন আমি এটাকে ব্যালেন্স করে দেবো তখন আমি তাকে কি বলবো, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বা সমিত রাসায়নিক সমীকরণ। আর এই যে জিনিসটা ঘটলো, সেই জিনিসটা কি ঘটলো, রাসায়নিক বিক্রিয়া। যারা বিক্রিয়াটা করলো তাদেরকে কি বলবো, বিক্রিয়ক। যে বিক্রিয়ায় তৈরি হলো, যে বা যারা বিক্রিয়ায় তৈরি হলো তাদেরকে কি বলবো, বিক্রিয়াজাত পদার্থ। এই সংজ্ঞাগুলো এখানে লেখা আছে, আমরা জাস্ট একবার কেয়ারফুলি দেখে নেব। কি আছে, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে। এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করলো, তাহলে নতুন কেউ তৈরি হলো, তো তাহলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে। এখানে একজন তৈরি হয়েছে, অন্য কোথাও একাধিক জন তৈরি হতে পারতো। ওকে, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। চিহ্ন ও সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। আর সেটাকে আমি সংখ্যা দিয়ে, এগুলোকে কি বলে, এগুলোকে বলে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, পরে পড়া হবে। তো স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে আমরা যখন ব্যালেন্স করি তখন তাকে কি বলা হবে, তখন তাকে বলা হবে সমিত রাসায়নিক সমীকরণ। পরে পড়বো এটা, দেরিতে আসবে, আমাদের লেভেল 2 তে আসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আমাদের, যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, মানে যারা রাসায়নিক বিক্রিয়াটা করছে, হয় যুক্ত হচ্ছে নয় ভেঙেও যেতে পারে ডিসোসিয়েশন বিক্রিয়া, সেটা আলাদা ছাড়লাম আমি। তাহলে যারা বিক্রিয়াটা করছে, যেমন এখানে কে কে বিক্রিয়া করছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, তাহলে তাদেরকে কি বলবো আমরা, বিক্রিয়ক। বিক্রিয়ার ফলে মানে বিক্রিয়ার জন্য নতুন ধর্ম বিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হলো, নতুন যে তৈরি হলো, যেমন এখানে কে, অ্যামোনিয়া, তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে। অর্থাৎ এক্ষেত্রে নাইট্রোজেন হাইড্রোজেন হলো বিক্রিয়ক, আর NH3 বা অ্যামোনিয়া হলো বিক্রিয়াজাত পদার্থ। মিটলো? ওকে, নেক্সট কি আছে আমাদের, নেক্সট আছে আমাদের কিছু, আমরা ক্লাস 9-এ ফিজিক্সে পড়েছিলাম, ফিজিক্যাল সায়েন্সে, যে আমাদের মৌলিক রাশি হয়, কতগুলো মৌলিক রাশি হয়, 7খানা মৌলিক রাশি হয়। কতগুলো হয় আমাদের, তাহলে আমাদের মৌলিক রাশি হয় 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হয় আমাদের, বা মৌলিক রাশি হয় ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে 7টা যে আমাদের মৌলিক রাশি থাকে তার মানেটা কি, তাদের মানেটা ছিল আমাদের ঠিক ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েলসদের মতো, মানে তারা নিজেই সবকিছু করতে পারে। যেরকম দৈর্ঘ্যকে উচ্চারণ করতে, না, দৈর্ঘ্যকে প্রকাশ করতে কি আর কাউকে লাগে না, কিন্তু ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে ক্ষেত্রফল তৈরি হচ্ছে 2 রকমের দৈর্ঘ্য গুণ হয়ে। কিন্তু দৈর্ঘ্যের কি আর কোনো ফর্মুলা লাগে, দৈর্ঘ্যর কি আর কোনো ভাঙতে হয় না। তাহলে কি, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এরকম যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা মৌলিক রাশিগুলো পড়েছিলাম আমরা, 7টা ছিল, সেই 7টার মধ্যে একটা আমাদের ছিল পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। তার এসআই একক কি ছিল আমাদের, মোল। তাকে আমরা কি ধরতাম, এন ধরতাম প্রতীক হিসেবে, ছোট হাতের এন। এবং তার এসআই একক কি ধরতাম আমরা, মোল। সিজিএস একক বললেও আমরা মোলই ধরতাম, এবং তার মাত্রা হিসেবেও আমরা মোলই ইউজ করতাম। ওকে, তাহলে এই জিনিসটারই ওপর কিন্তু আমাদের চ্যাপ্টার দাঁড়িয়ে রয়েছে, এই চ্যাপ্টারটা। তাহলে আমাদের কি, পদার্থের পরিমাণ ওই 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যেই অন্যতম একটা জিনিস, যে জিনিসটার ভিত্তি করে এখন আমরা বিভিন্ন ক্যালকুলেশনস করব আমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে। ওকে, আচ্ছা তাহলে কি বলতে পারি আমরা বলতে পারি যে পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হলো একটি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং এর এসআই বা সিজিএস একক হলো মোল। আচ্ছা, এবার এক মোলের সংজ্ঞা কি, এক মোল মানে যা কিছুই হোক না কেন সেটা এত সংখ্যক হবে, কত সংখ্যক, 6.022 গুণ 10⁻23। আচ্ছা, একটা অ্যামেজিং ফ্যাক্ট কি, আমি যদি 10-এর স্কোয়ার বলি তাহলে কত হয়, তাহলে হয় 10 গুণ 10 মানে 100। আমি যদি 10-এর কিউব বলি তার মানে কি, 3বার 10কে গুণ করছি, তাহলে 10 গুণ 10 গুণ 10, তাহলে কত আসছে, তাহলে আসছে 1000। আমি যদি 10⁻4 বলি তাহলে কত হবে, 10 গুণ 10 গুণ 10 গুণ 10, 4বার 10 গুণ করতে হবে, তাহলে আসবে 10,000। তার মানে পাওয়ার যদি 2 থাকে 10-এর, তাহলে কি হবে, দুটো শূন্য। পাওয়ার যদি 3 থাকে তাহলে কি হবে, একের পরে 3টে শূন্য। পাওয়ার যদি 4 থাকে তাহলে কত হবে, একের পরে 4টে শূন্য। 10-এর জন্য এটা ভ্যালিড। তাহলে আমার যদি পাওয়ারের পর 23 বসাই, তার মানে কি, একের পরে 23খানা শূন্য রয়েছে। তাহলে আমি যদি এটাকে ভাঙাতে যাই, যে 6.022 গুণ 10⁻23, তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17 18 19 20 21 22 23, এতগুলোর শূন্য। আমি যদি এই পয়েন্টটা তুলে দিই তাহলে নিচে কত আসবে, 1000 আসবে, কারণ পয়েন্টের পর 3টে শূন্য ছিল। তাহলে 3টে শূন্য আর এখান থেকে 3টে শূন্য কাটা গেল, বাকি পড়ে রইল এত বড় একটা সংখ্যা, যেটাকে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি করেও ছাড়াতে পারবো না, অনেক সংখ্যা। তাহলে এই যে বিশাল পরিমাণ একটা সংখ্যা, বিশাল বড় একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে তো আমরা নিশ্চয়ই এত বড় বলতে পারবো না। অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যে আমার কোটি এখানে এসেই থেমে যাচ্ছে, তারপরে আমি বলবো কি করে এত বড় সংখ্যা। তাই সেই সংখ্যাটাকে আমরা ছোটভাবে কি সায়েন্টিফিকলি এরকম ভাবে প্রকাশ করলাম, কি 6.022 গুণ 10⁻23। তাহলে এই যে স্পেশাল সংখ্যা 6.022 গুণ 10⁻23, এই স্পেশাল সংখ্যাটাকেই আমরা কি বলছি, অ্যাভোগাড্রো সংখ্যা। আর এই পরিমাণ যে পদার্থ,
তাকেই আমরা বলবো 1 মোল। বলেইছিলাম যে 1 মোল কি আমাদের পদার্থের পরিমাণের একক। তাহলে পদার্থের পরিমাণ 1 মোল কারুর কথা বলা হলে কি এত সংখ্যক কারুর কথা বলা হচ্ছে। আমি যদি বলি যে আমাকে 1 মোল পেন গিফট করতে পারবি, তুই বলবি না, কখনোই পসিবল না। কেন? কারণ 1 মোল পেন গিফট করতে বলা মানে এত সংখ্যক 6.022 গুণ 10⁻23 সংখ্যক পেন চাইছি আমি, সেটা তুই দিতে পারবি? কোনোদিনই দিতে পারবি না। 10 জন্মালেও দিতে পারবি না। কারণ কি 1 মোল পেন মানে এত সংখ্যক পেন, তার মানে কি এই যে এত বড় একটা সংখ্যা মানে 6022000000 এরকম করতে করতে এত বড় একটা সংখ্যা আমি তোকে বলছি যে এতগুলো পেন চাই আমার, কোনোদিনই তুই আমাকে দিতে পারবি না। আমি যদি বলি 1 মোল আমাকে 1 মোল প্লেট বিরিয়ানি খাওয়াতে পারবি, বলবি 10 প্লেট খেলেই মরে যাবি, তার বেশি তো খেতেই পারবি না। তাহলে 1 মোল যাই কিছু বলার কথা বলা হোক না কেন, তাহলে সেটা কি এত বড় একটা সংখ্যা। এবার তোর মাথায় তাহলে প্রশ্ন আসবে যে 1 মোল পেন তো কোনোদিন আমি আনতেই পারবো না, 1 মোল কোনো কিছুই আমি আনতে পারবো না, তাহলে 1 মোলের জন্ম আসলো কেন? আমি কেন 1 মোল নিয়ে এত লাফালাফি করলাম যখন এই সংখ্যাটা এতই বড় যে সেটা আমাদের কল্পনারই বাইরে চলে যাচ্ছে? অ্যাকচুয়ালি না, কখন আমাদের কল্পনার ভিতরে আসবে? যখন এটা আমরা মাইক্রো পার্টিকেলস এর কথা ধরবো। মাইক্রো পার্টিকেলস বলতে পরমাণু, অণু, যেগুলো আমরা মাইক্রোস্কোপে দেখবো, ছোট একদম একদম ছোট। সেখানে কি হবে? সেখানে আমাদের একদম ছোট্ট একটা জিনিসের মধ্যেও অনেক 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 সংখ্যক কি হবে? পরমাণু অণু থাকবে। যেরকম আমরা যদি এইটুকু একটা জিনিস নিই, সেই জিনিসটার মধ্যেই দেখা গেল আমাদের 2 মোল পরমাণু রয়েছে। তাহলে এইটুকু জিনিসের মধ্যেই তো 2 মোল পরমাণু রয়েছে, কারণ ওটা তো খুবই ছোট। তাহলে 2 মোল যে পরমাণু এর মধ্যে রয়েছে সেটাকে নিশ্চয়ই আমি অত বড় একটা মানে এই বড় সংখ্যাটাকেও আবার 2 দিয়ে গুণ করে তত বড় বলতে পারবো না। কি বলবো সহজে? যে 2 মোল পরমাণু রয়েছে। তাহলে আমরা এই মোল, এত বড় একটা সংখ্যার পরিমাণ, সেই পরিমাণটাকে কেন ডিফাইন করলাম? যাতে আমরা মাইক্রো পার্টিকেলস যেগুলো আছে, যেগুলো একদম অতি ক্ষুদ্র পার্টিকেলস, সেই অতি ক্ষুদ্র জিনিসগুলোকে তাদের পরিমাণটাকে ডিফাইন করতে পারি সহজে, যাতে আমরা বুঝতে পারি। কখন যদি পরীক্ষায় এত বড় একটা নাম্বার লিখতে হতো তাহলে লোকে পড়াশোনা ছেড়ে দিত। তার জায়গায় আমি কি বলবো? যে 2 মোল পরমাণু, 3 মোল পরমাণু, তাহলে তো আমরা বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একবার এর ডেফিনেশনটা পড়ে নিই। যে 1 মোল হলো পরিমাণের এমন একটি একক যা 6.022 গুণ 10⁻23 সংখ্যক মূলত মৌলিক কণা, যেরকম পরমাণু, অণু বা আয়ন ইত্যাদিকে বোঝায়। মূলত বলা হচ্ছে, আমি বলতে কারোর কথাই বলতে পারি, কিন্তু মেনলি আমরা কাদের জন্য ডিফাইন করেছি এগুলোকে? মৌলিক কণা, যেরকম পরমাণু, অণু বা আয়ন, যারা এরকম মাইক্রো পার্টিকেলস, তাদের জন্য, তাদেরকে বোঝানোর জন্য। 6.022 গুণ 10⁻23 এই সংখ্যাটাকে আমরা কি অ্যাভোগাড্রো সংখ্যা বা NA বলি। কোথাও 6.022 লেখা আছে, কোথাও 6.023 লেখা আছে, দ্যাট ইজ নট আ ফ্যাক্ট। ঠিক আছে? তাহলে NA এইটাকে আমাদের কি বলা হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যার পরিমাণ কত? 6.022 গুণ 10⁻23, এবং এটাই কি আমাদের 1 মোল পদার্থের পরিমাণের সমান। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। এবার আমরা কিছু বেসিক টার্মিনোলজিস শিখবো, যেই টার্মসগুলো লোকে জানে না বলে এই চ্যাপ্টারের অনেক কিছুই তাদের বুঝতে অসুবিধা হয়। স্পেশালি কি বুঝতে অসুবিধা হয়? কখন আমি অণু ধরবো, কখন আণবিক ভর ধরবো, কখন পারমাণবিক ভর ধরবো, কখন পরমাণু ধরবো। এবার পরমাণু অণু যদি বোঝাতে হয় তাহলে আগে একটু পদার্থ, একটু মৌল, একটু যৌগ এগুলো বুঝে নিতে হবে, তাহলেই আমি ওগুলো ভালো করে বুঝতে পারবো। তাই আমি একটু বেসিক্স থেকে করাচ্ছি, তাই কেউ ধৈর্য হারিও না, কিছুক্ষণের জন্য স্টে করো, তাহলেই পুরোটা জিনিস বুঝতে পারবে। তো ম্যাটার বা পদার্থ মানে কি? ম্যাটার বা পদার্থ মানে সেই জিনিস যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা দখল করে। ছোট ক্লাসে পড়েছি আমরা একদম, যেরকম কি জল, বায়ু, পাথর। বায়ু কি? বায়ুরও তো ভর আছে। আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, তাতে পড়ি যে বায়ুর অনেক ভর রয়েছে, তার জন্য ট্রোপোস্ফিয়ারের তার ঘনত্ব বেশি, ট্রোপোস্ফিয়ারে বেশি পরিমাণ বায়ুর জন্য বায়ুর চাপ বেশি, কারণ ভর বেশি আছে। তাহলে বায়ুর ভর আছে, বায়ুর আয়তন রয়েছে। ঠিক আছে? কাঠ, শরীর, টেবিল, বই ইত্যাদি। তাহলে এভরিথিং ইউ ক্যান টাচ, সি অর ফিল, যেগুলো তুমি ধরতে পারবে, যেগুলো তুমি টাচ করতে পারবে, যেগুলো তুমি ফিল করতে পারবে, যার ভর আছে, যার আয়তন আছে, যেগুলো মাপতে পারবে, সেটাই কি একটা পদার্থ। তাহলে আমাদের চারিপাশে যা যা আছে, যেগুলোকে আমরা ধরতে পারবো, যেগুলো কিছুটা জায়গা নেয়, যেগুলো কিছুটা ভর ক্যারি করে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো পদার্থ বা ম্যাটার। ঠিক আছে? তাহলে কাদেরকে আমরা পদার্থ বা ম্যাটার বলতে পারবো না? যা পদার্থ নয়। কি? আলো। আলোকে আমরা ধরতে পারবো? হাত দিয়ে ধরতে পারবো আলোকে? না। ফিল করতে পারবো? টাচ করতে পারবো? না। আলোর ভর আছে? না। সেরকম কি শব্দ? শব্দ আমি ধরতে পারি হাত দিয়ে? না। শব্দ আমার কিছুটা জায়গা দখল করে? না। শব্দর কি ভর আছে? না। তাপ কি? তাপ এক প্রকার শক্তি, যেটা দুটো টেম্পারেচার ডিফারেন্স, যখন দুটো জায়গায় উষ্ণতা আলাদা হয় তখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে ধেয়ে যায়। তাহলে সেটাকে কি আমি ধরতে পারি? না। তুই বলবি আমি তো গরম খুন্তিতে হাত লাগাই, তখন আমি তাপ ধরতে পারি? তাপ ধরতে পারিস না, তাপটা ওখান থেকে তোর হাতে ট্রান্সফার হলো, তাই তুই ছ্যাঁকা খেলি, কারণ যে জায়গায় ধরেছিলি সেটা বেশি উষ্ণতা ছিল আর তোর হাত ছিল কম উষ্ণতার। তাই বলে এটা না যে আমি তাপ ধরতে পেরেছি। তাপের কোনো ভর আছে? না। তাপের কোনো আহ আয়তন দখল করছে? না। ছায়া, ছায়া কি আয়তন দখল করছে? হ্যাঁ, আমি তো দেখি অনেকটা জায়গা দখল করে। না, ওটা আয়তন না। ভর আছে? না। তাহলে কি? যেগুলোর আমাদের ভর নেই, যেগুলো কোনো আয়তন দখল করে না, তাদেরকে আমরা
পদার্থ বলতে পারবো না, অপদার্থ ওরা। আচ্ছা, তারপর কি, তারপর এবার আমাদের মেইন জিনিসে আসি, কি পরমাণু। এইবার পরমাণু কি, পরমাণু হচ্ছে মৌলের যে ক্ষুদ্রতম অংশের প্রকৃতিতে স্বাধীনভাবে অস্তিত্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু কি হতে হবে, ক্ষুদ্রতম হতে হবে। এইবারটা ইম্পর্টেন্ট, কি আমাদের ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট বলছি যে আমাদের ক্ষুদ্রতম হতে হবে। তাহলে আমাদের ফোকাস কি, যে ওকে সব থেকে স্মলেস্ট হতে হবে, সব থেকে ক্ষুদ্র হতে হবে, সব থেকে ছোট হতে হবে। আর প্রকৃতিতে স্বাধীনভাবে অস্তিত্ব থাকতেও পারে নাও থাকতে পারে, মানে প্রকৃতিতে ওই জিনিসটা একা নাও থাকতে পারে আবার থাকতেও পারে। ওকে, তাহলে যা সেই মৌলের ধর্ম বজায় রাখে তাকে পরমাণু বলে। যেরকম কি একটা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু কি একটা এইচ, তার কি থাকে, তার মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, তার বাইরে একটা ইলেকট্রন কক্ষ থাকে, নিউক্লিয়াসের ভিতর থাকে একটা প্রোটন, আর কেউ থাকে না, আর বাইরে একটা ইলেকট্রন থাকে। এবার এই একটা জিনিস, মানে একটা নিউক্লিয়াস যার মধ্যে একটা প্রোটন আছে আর বাইরে একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেন এই একা না পৃথিবীতে থাকতে পারে না, প্রকৃতিতে স্টেবল ভাবে থাকতে পারবে না। তাহলে কি একে পরমাণু বলবো না? হ্যাঁ বলতে পারবো, কারণ আমার তো ওটা ফ্যাক্টই না। আমার ফ্যাক্ট হচ্ছে হাইড্রোজেনকে সব থেকে ছোট আমি কিসে ভাঙতে পারবো, হাইড্রোজেন এই একটা পরমাণুতে। তাহলে এটাই কি একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে একটা হাইড্রোজেন পরমাণু বললে আমি কাকে ধরবো, একটা হাইড্রোজেন পরমাণু বললে আমি এইচ কে ধরবো। একটা অক্সিজেন পরমাণুকে একটা অক্সিজেন পরমাণু ও, একটা হিলিয়াম পরমাণুকে একটা হিলিয়াম পরমাণু এইচ ই, একটা লোহার পরমাণুকে একটা লোহার পরমাণু হচ্ছে একটা এফ ই, একটা ক্লোরিন পরমাণু কি একটা সিএল, একটা ব্রোমিন পরমাণু কি একটা বিআর, একটা আয়োডিন পরমাণু কি একটা আই, ওকে, একটা কার্বন পরমাণু কি একটা সি। ঠিক আছে, এবার এগুলো পার্থক্য আলাদা আলাদা হচ্ছে কি করে, কারণ এদের প্রোটন সংখ্যা আলাদা আলাদা। যেরকম হাইড্রোজেনের একটা প্রোটন থাকে, অক্সিজেনের 8টা প্রোটন থাকে, হিলিয়ামের 2টো প্রোটন থাকে, লোহার 26টা প্রোটন থাকে, ক্লোরিনের আমাদের 17টা প্রোটন থাকে, কার্বনের আমাদের 6টা প্রোটন থাকে। তাহলে এই বিভিন্ন প্রোটন সংখ্যাগুলো আলাদা হচ্ছে, তাই জন্য কি এরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি হালকা করে এখানে বলছি, বাকি আমরা পরে আবার বলবো। আমাদের একটা পরমাণুর কি থাকে, মাঝখানে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এই আমাদের মাঝখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, আর তার বাইরে বিভিন্ন কক্ষপথ, এরকম গোল গোল কক্ষপথের মধ্যে আমাদের ইলেকট্রন ঘোরাঘুরি করে। তাহলে বাইরে এগুলো কি, বাইরের এগুলো হচ্ছে ইলেকট্রন, আর ভিতরে একটা অংশ থাকে যার মধ্যে, যাকে আমরা বলি নিউক্লিয়াস, যার মধ্যে থাকবে প্রোটন এবং নিউট্রন। গেল, তাহলে এটা কি আমাদের পরমাণু। পরমাণু কাকে বলবো, যে একটা মৌলের ক্ষুদ্রতম অংশ, তার স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে নাও থাকতে পারে পৃথিবীতে, কিন্তু সে তাকে কি হতে হবে, ক্ষুদ্রতম হতে হবে। তাহলে গেল এটা কি আমাদের পরমাণু। এবার আসি আমাদের অণুর কথাতে। তাহলে অণু হলো এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত, মানে একটা পরমাণুতেও কাজ চলতে পারে, কিন্তু একাধিকই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব। তাহলে এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত কোনো মৌল বা যৌগের ক্ষুদ্রতম অংশ। তাহলে এমন ক্ষুদ্রতম অংশ হতে হবে যে প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব অবশ্যই আছে। তাহলে এখানে দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট, এক তো ক্ষুদ্রতম হতে হবে, কিন্তু তার প্রকৃতিতে স্বাধীন অস্তিত্ব অবশ্যই থাকতে হবে। যেরকম অক্সিজেনের কথা যদি আমি ও বলি, একটা ও প্রকৃতিতে থাকতে পারে না, একটা ও প্রকৃতিতে কখনোই একা একা বাঁচতে পারবে না। তাহলে ওকে কি করতে হবে, O2 হিসেবে থাকতে হবে, মানে দুটো অক্সিজেন পরমাণু পরস্পর বন্ধন গঠন করে থাকতে হবে একে অপরের সাথে। তাহলে এই O2 কে কি বলবো, আমাদের তো O3ও হয়, ওজন। তাহলে ওজন আমাদের অক্সিজেন অণু, নাকি আমাদের O2 আমাদের অক্সিজেন অণু? আমাদের O2 কিন্তু আমাদের অক্সিজেন অণু, কারণ O2 ছোট না O3 ছোট, O2 ছোট। তাহলে অক্সিজেনের ক্ষুদ্রতম অংশ যে প্রকৃতিতে থাকতে পারে সে হচ্ছে আমাদের O2। তাহলে এটাই কি, এটাই হচ্ছে আমাদের অক্সিজেন অণু বা অক্সিজেন মলিকিউল। ঠিক আছে, একইভাবে একটা হাইড্রোজেন পরমাণু একা থাকতে পারে না, তাহলে কি সে দুটো হাইড্রোজেন পরমাণু একসাথে থাকে, এরকম দুটো হাইড্রোজেন পরমাণু হাতে হাত মিলে একসাথে থাকে প্রকৃতিতে, তবেই সে থাকতে পারবে। একটা হাইড্রোজেন একা থাকতে পারে না। তোকে যদি আমি বাইরে একা ছেড়ে দিই, তুই একা একা থাকতে পারবি না, তাহলে তোকে কি করতে হবে, বাবা আর মায়ের সাথে থাকতে হবে। তাহলে তোরা তিনজন মিলে জোট বন্ধন করে থাকছিস, আর না হলে তুই একা বাঁচতে পারবি না এই মুহূর্তে অন্তত। ঠিক আছে, সিমিলারলি একটা হাইড্রোজেন একা বাঁচতে পারবে না প্রকৃতিতে, তাহলে ওকে কি করতে হবে, দুটো হাইড্রোজেন একসাথে থাকতে হবে, তখন গিয়ে সে প্রকৃতিতে থাকতে পারবে। তাহলে একটা হাইড্রোজেনের অণু বললে আমি কাকে ধরবো, অণু বললে H2 কে ধরবো। অক্সিজেন অণু বললে কাকে ধরবো, O2 কে ধরবো। ক্লোরিন অণু বললে আমি কাকে ধরবো, ক্লোরিন অণু বললে আমি Cl2 কে ধরবো। আমি যদি একটা হিলিয়াম অণু বলি, একটা হিলিয়াম অণু কিন্তু একাই থাকতে পারে, তাহলে হিলিয়াম অণু যদি আমি বলি তাহলে হিলিয়াম লিখবো, আবার হিলিয়াম পরমাণু বললেও তো হিলিয়ামই হলো। তাহলে ওই যে কেন বলেছিলাম যে একটা পরমাণু হলেও চলবে, কারণ হিলিয়াম, আমাদের Fe, ঠিক আছে, আমাদের নিয়ন, আমাদের আর্গন, এরা কি, এরা প্রকৃতিতে একা একাই থাকতে পারে, এরা খুব বড় লোক, এরা খুব বড় মানুষ, এরা কি প্রকৃতিতে একা একা থাকতে পারে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা কি, এরা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস, বিশাল বড় লোক, বিশাল বড় মানুষ। তাহলে এরা কি, এরা প্রকৃতিতে একা একা থাকতে পারে, তাহলে এদের পরমাণুও যা, এদের অণুও তাই। ওকে,
তাহলে একটা এক্সাম্পল ছবির মাধ্যমে দেখা নেওয়া যাক। যেরকম কি আমাদের ওয়াটার মলিকুল, ওয়াটার মানে কি জল, জল কি একটা কম্পাউন্ড বা একটা আমাদের যৌগ, যৌগ কি পরের পেজে আছে তখন দেখবো। কিন্তু একটা জলের সংকেত কি, একটা জলের সংকেত হচ্ছে H2O। তার মানেটা কি, তার মানে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হলে তখন গিয়ে একটা জলের অণু তৈরি হতে পারে। তাহলে একটা জলের অণু কেমন হবে, যেমন একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন আর তার সাথে একটা অক্সিজেন, এই তিনজন একসাথে আসবে তবে গিয়ে একটা জল তৈরি হবে, একটা জলের অণু তৈরি হবে। কিন্তু একটা হাইড্রোজেন পরমাণু, একটা নিজে হাইড্রোজেন পরমাণু, যদি একটা অক্সিজেন পরমাণুর কথা বলি তাহলে শুধু একটা অক্সিজেন পরমাণু, ঠিক আছে। কিন্তু যদি অক্সিজেন অণু বলি তাহলে এরকম দুটো অক্সিজেন অণুকে একসাথে আসতে হবে, তবেই গিয়ে তাদের মধ্যে কি হবে, তবেই গিয়ে তাদের মধ্যে হবে একটা অক্সিজেন অণু। তাহলে যদি আমি অক্সিজেন অণুর কথা বলি তাহলে এরকম হবে, আর যদি অক্সিজেন পরমাণুর কথা বলি তাহলে কিন্তু সেটা এটা হবে। বোঝা গেল? তাহলে পরমাণু কিন্তু ছোট, আর এক বা একাধিক পরমাণু যুক্ত হয়ে তবে গিয়ে সে কি অণু তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসলো আমাদের মৌল এবং যৌগ কি। তাহলে প্রথমে মৌল দেখানো যাক, যে মৌল কি, একই রকমের একাধিক পরমাণু সমন্বয়। তাহলে এখানে কি থাকতে হবে, একই রকমের পরমাণু থাকতে হবে। যেরকম অক্সিজেন, অক্সিজেন কি আমাদের, অক্সিজেন হচ্ছে আমাদের O2। তাহলে এখানে কি রয়েছে, দুটো অক্সিজেন রয়েছে। নাইট্রোজেন, নাইট্রোজেন কি আমাদের N2, তার মানে এখানে কি আছে, নাইট্রোজেন তিনটে রয়েছে। মাঝখানে দুটো দাগ কখন দিচ্ছি, কখন তিনটে দাগ দিচ্ছি, এটা যদি কেউ না বুঝতে পারো তাহলে সমযোজী বন্ধন চ্যাপ্টারে পড়বে, এখন এই নিয়ে মাথা ঘামাতে হবে না, এটুকু বলছি সেটুকু বোঝো যে O2 তার মানে কি দুটো অক্সিজেন, আর কেউ নেই তো। আর N2 মানে কি দুটো নাইট্রোজেন, তাহলে আর কেউ নেই। আমি H2 বলছি তাহলে দুটো হাইড্রোজেন। সিমিলারলি লোহা, লোহা তো একাই রয়েছে, তাহলে কি শুধু Fe রয়েছে, তারা মেটালিক বন্ডে থাকে, সেসব এখন বুঝতে হবে না, মেটালিক বন্ড এমনি তোদের সিলেবাসে নেই। আচ্ছা, কিন্তু যৌগের কথা যদি বলি তাহলে কি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু, তাহলে আলাদা আলাদা পরমাণু হতে হবে। যেরকম ওয়াটার বা জল, জল কি ছিল H2O, তার মানে কি দুটো হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেনের সাথে যুক্ত হতে হচ্ছে। তাহলে অক্সিজেন আলাদা পরমাণু, হাইড্রোজেন আলাদা পরমাণু, দুটো আলাদা আলাদা মৌলের পরমাণু যখন পরস্পর যুক্ত হয়, অবভিয়াসলি একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, তখনই কিন্তু তাদেরকে যৌগ বলা হবে। তাহলে যৌগ বা কম্পাউন্ড কি, যখন আলাদা আলাদা পরমাণু আছে। আর মৌল বা এলিমেন্ট কি, যখন একই রকমের পরমাণু রয়েছে। মৌল কতগুলো আছে আমাদের পুরো পৃথিবীতে, পুরো পৃথিবীতে আমাদের 118টা মৌল রয়েছে, ঠিক আছে, যাদের মধ্যে 26টা কৃত্রিম আর 92টা প্রাকৃতিক। কৃত্রিম মানে কি, আমরা ল্যাবরেটরিতে মানুষরা তৈরি করেছি, আর প্রাকৃতিক মৌল মানে কি, যেগুলো প্রকৃতিতে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ছবির মাধ্যমে বুঝে নেওয়া যাক। যেরকম আমাদের যদি একই রকমের পরমাণু থাকে, যেরকম দুটো হাইড্রোজেন, তাহলে দুটো হাইড্রোজেন পরস্পর রয়েছে, তাহলে এটা কি গেল, একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন, তার মানে কি H2, তার মানে এটা কি একটা হাইড্রোজেন অণু, তাহলে এটা কি একটা হাইড্রোজেন অণু। এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, দুটো একই রকমের পরমাণু, তাহলে এটা কি একটা অক্সিজেন অণু, ঠিক আছে। এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, একই রকমের পরমাণু, তাহলে এটা কি একটা ক্লোরিন অণু। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের মৌল, কি মৌল, এটা হচ্ছে ক্লোরিন মৌল। এটা কি, এটা হচ্ছে আমাদের অক্সিজেন মৌল। আর এটা কি, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন মৌল। তাহলে এরা কি গঠন করছে, এরা মৌল গঠন করছে, ঠিক আছে। আর এরা কি গঠন করছে, এরা যৌগ গঠন করছে, যৌগ বা কম্পাউন্ড। আর মৌল বা এলিমেন্ট, তাহলে যৌগ বা কম্পাউন্ড কি করে তৈরি হবে, যেরকম এই একটা অক্সিজেন পরমাণু চলে গেল আর দুটো হাইড্রোজেন অণু চলে আসলো, তাহলে কিরকম গঠন হলো, একটা এরকম গঠন হলো বন্ধন। তাহলে এটা কি তৈরি করলো, এটা তাহলে তৈরি করলো H2O অণু, জল অণু। তাহলে এই জলটা কি, জলটা যেহেতু আলাদা আলাদা পরমাণু দিয়ে গঠিত, তাই জন্য এটা একটা যৌগ। সিমিলারলি আমি যদি একটা H নিয়ে আসি, একটা Cl নিয়ে আসি, তাহলে আলাদা আলাদা জিনিস আসলো, তাহলে যে আলাদা আলাদা পরমাণু আসলো তার মানে কি এটা একটা HCl অণু, হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু। এবং এটা কি একটা যৌগ। যৌগ কেন, কারণ আলাদা আলাদা জিনিস রয়েছে। তাহলে যৌগ বা কম্পাউন্ড কি, যখন আলাদা আলাদা পরমাণু থাকবে। এবং মৌল বা এলিমেন্ট কি, যখন একই রকমের পরমাণু থাকবে। বোঝা গেল? ঠিক আছে, তো নেক্সট জিনিসে মুভ অন করি, যে পরমাণুর গঠন কি, পরমাণু কি দিয়ে তৈরি। তো পরমাণুর আমরা মেন দুটো অংশ ধরবো, একটা অংশ কি আমাদের পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা অংশ কি আমাদের ইলেকট্রন কক্ষপথ বা ইলেকট্রন শেল, ঠিক আছে। নাম শুনেই বোঝা যাচ্ছে ইলেকট্রন কক্ষপথ মানে কি ইলেকট্রন থাকে। তাহলে আমাদের কি কি অংশ থাকে, আমাদের একটা অংশ থাকে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, থাকে আমাদের প্রোটন, আমি পি দিয়ে লিখলাম, এবং থাকে আমাদের নিউট্রন, এবং এর বাইরে কি থাকে, এরকম আলাদা আলাদা কক্ষপথ থাকে। আর কক্ষপথের নাম কি বললাম, ইলেকট্রন কক্ষপথ, তাহলে তার মধ্যে কি থাকবে, তার মধ্যে ইলেকট্রন থাকবে,
ঠিক আছে, তাহলে ইলেকট্রন কোথায় ঘুরে বেড়ায়? ইলেকট্রন কক্ষপথে। আর প্রোটন আর নিউট্রন কার মধ্যে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে মাঝখানের অংশটা আমাদের কি? নিউক্লিয়াস। এবং বাইরের এই কক্ষগুলো কি? ইলেকট্রন শেল বা ইলেকট্রন কক্ষ। ঠিক আছে, এই ব্লু কালারের এগুলো কি তাহলে? ইলেকট্রন কক্ষে কে ঘোরে? ইলেকট্রন ঘোরে। আর এই নিউক্লিয়াসের মধ্যে কে থাকে তাহলে? নিউক্লিয়াসের মধ্যে থাকে আমাদের প্রোটন আর নিউট্রন থাকে। ঠিক আছে, তাহলে এটা কি গেল? আমাদের বেসিক একটা পরমাণুর গঠন গেল। ঠিক আছে, অবভিয়াসলি এর অ্যাডভান্স ভার্সন আছে যার মধ্যে আমরা আরো বেশ কিছু কণিকা ভাগ করতে পারি, যেগুলোকে আরো সাব অ্যাটমিক পার্টিকেল বলা হয়। ঠিক আছে, তো সেগুলো আমাদের সিলেবাসে নেই, সেগুলো আমাদের জেইইর সিলেবাসেও নেই, তাই সেগুলো নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। আচ্ছা, পজিট্রন, কোয়ার্ক এসব থাকে আলাদা আলাদা। আচ্ছা, তারপর কি? একটি পরমাণু 3 রকমের মৌলিক উপাদান বা সাবঅ্যাটমিক পার্টিকেলস দিয়ে গঠিত হয়। কি কি? একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন। অলরেডি পড়ানো হয়ে গেছে। তো আমাদের এই যে প্রোটনের পরিচয় কি? প্রোটনের আধান, আধান মানে কি? চার্জ। তা চার্জ কত? চার্জকে না আমরা কিউ দিয়ে ধরি। তো চার্জ হচ্ছে কিউ, এবং প্রোটনকে আমরা কি? পি দিয়ে ধরি। তাহলে কিউ পি কত হবে? কিউ পি হবে প্লাস ই, যার মানটা কত? প্লাস 1.602 গুণ 10⁻⁻19 কুলম্ব। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের কিউপি মানে কি? কিউ মানে কি? আধান, আর পি মানে কি? প্রোটন। তার মানে কি? প্রোটনের আধান। তাহলে প্রোটনের আধানটা কার সমান হয়? প্লাস ই, মানে ইলেকট্রনের আধানের পজিটিভ ভার্সন। তার মানটা কত? প্লাস 1.602 গুণ 10⁻⁻19 কুলম্ব। আমি জানি অনেকের মনে হতে পারে যে এত বড় বড় সংখ্যা কি করে মনে রাখবো। রাখতে হবে কিছু কিছু সংখ্যা, যেরকম 1 এর মান, এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 গুণ 10⁻23, ওই সংখ্যাটা মনে রাখতে হবে। এরকম আধানের মান মনে রাখতে হবে, ভর মনে রাখতে হবে, এগুলো কিছু কিছু মনে রাখতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, আচ্ছা, এবার গেল ভর। ভরকে আমরা ইংরেজিতে কি বলি? মাস। তাহলে কি ধরবো? ছোট হাতের এম। এবং কার ভর? প্রোটনের ভর। তাহলে কি বলবো? এমপি। এবার এমপির মান কত? 1.67 গুণ 10⁻24 গ্রাম, যেটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি 1 AMU এর সমান। ঠিক আছে, আচ্ছা, এক্সাক্ট ভ্যালুটা এখানে লেখা আছে, বাট অত আমাদের মনে না রাখলেও চলবে। আমাদের কি মনে রাখতে হবে? 1.67 গুণ 10⁻24 গ্রাম। যদি আমি কেজিতে বলি তাহলে 27 করতে হবে। ঠিক আছে, আর যদি গ্রামে বলি তাহলে 24 করতে হবে। এবং অবস্থান কোথায়? বলেই দিলাম যে প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? আমাদের পরমাণু নিউক্লিয়াসে থাকে। এবার ইলেকট্রন। ইলেকট্রন কি? আমাদের ধনাত্মক আধান বিশিষ্ট। তাহলে আমি ইলেকট্রনের চার্জ, আধান মানে কিউ, এবং ইলেকট্রনের আধান তাহলে কি লিখবো? ইলেকট্রন হচ্ছে ই, তাহলে কি লিখবো? কিউ ই। সেটা কত হবে? সেটা হবে মাইনাস ই। তার মানে আর কিছুই না, বাকি সব সেম থাকবে, শুধু ওটা হতো পজিটিভ, এটা হবে নেগেটিভ। তাহলে কি? এত হবে। সি মানে কি? কুলম্ব, আধানের একক, এসআই একক। আচ্ছা, ভর কত? ভর হচ্ছে 9.1 গুণ 10⁻31 কেজি। -31 কেজি, তার মানে অনেক কম। অনেকের মনে হতে পারে যে এটা তো মাত্র -27 ছিল, এটা -31, তাতেই আমি বলছি যে অনেক কম। এখানে আমি ধরছি আর এখানে বলছি, অতএব প্রায় শূন্য ধরা হয়। মানে ইলেকট্রনের ভর আমরা ধরিই না। ইলেকট্রনের ভর আমরা কত ধরছি? আমরা বলছি যে মাস অফ ইলেকট্রন, মানে এম ই মানে কি? এম মানে হচ্ছে মাস, মানে ভর, আর ই মানে কি? ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের ভর। সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি মানে কি? প্রায় অ্যাপ্রক্সিমেটলি 0 ধরছি। তা এখানে আমি ধরছিলাম, এখানে 1 এমইউ ধরছি, আর এখানে 0। কি করে হয়? কারণ আমি যদি বলি যে 10⁻⁻1, তার মানে কি? 1/10, তার মানে কত আছে? 0.1। আমি যদি বলি 10⁻2, তার মানে কি? 1/10 এর স্কোয়ার, তার মানে 1/100, তাহলে 0.01 আসবে। আমি যদি বলি 10⁻3, তার মানে কত হবে? 1/10⁻3, তার মানে একের পরে 3টে শূন্য, তাহলে 0.0001, সরি 0.001। ঠিক আছে, তাহলে এরকম করতে করতে মাত্র 3 ঘর 4 ঘর আসলে তো অনেক ছোট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে এই যে এখানে আমি মাত্র ভাবছি যে 4 এর ডিফ্লেকশন 10⁻⁻4, 10⁻⁻4 এর ডিফ্লেকশন মানে ওটা অনেক কম। তাই এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা যদি নাও বুঝতে পারি অনেকে, তাহলে কি এটা সত্যিকারে অনেকটাই কম। তাই জন্য কি এটাকে আমরা প্রায় নগণ্য ধরি। কিন্তু প্রোটন আর নিউট্রনের ভরকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে, ইলেকট্রনের ভরকে আমরা কনসিডার করি না, নগণ্য ধরি, মানে প্রায় শূন্য ধরি। আচ্ছা, অবস্থান কি? অবস্থান আমরা বলবো যে পরমাণুর ইলেকট্রন কক্ষপথে নিউক্লিয়াসকে ঘিরে থাকে। পরমাণুর ইলেকট্রন কক্ষপথে কোথায় থাকে? ইলেকট্রন কক্ষপথে। আর নিউক্লিয়াসকে ঘিরে থাকে। ঠিক আছে, তাহলে থাকে কোথায়? থাকে হচ্ছে আমাদের নিউক্লিয় কক্ষপথে, সরি ইলেকট্রন কক্ষপথে। স্লিপ আপ টাং। আচ্ছা, তারপর কি? নিউট্রনের পরিচয়। নিউট্রন কি? নিউট্রন হচ্ছে আধানহীন। তাহলে নিউট্রনের আধান, আধান মানে কি? কিউ, এবং নিউট্রন মানে এন, তাহলে কিউ এন, সেটা কত? আমাদের 0। এর ভর শূন্য, এর আধান শূন্য। ভর অ্যাকচুয়ালি শূন্য না, আমরা ধরছি যে প্রায় শূন্য, ওটা খুবই কম, নগণ্য। আচ্ছা, আর নিউট্রনের ভর কত? নিউট্রনের ভরটা আমরা প্রোটনের প্রায় সমান, কারণ দেখ 1.6726, আর এখানে 1.675, মানে সামান্য বেশি, বাট প্রায় সমান তো। তাহলে আমরা একেও কি ধরবো? এম অফ
এম মানে কি ভর, মাস, আর এন মানে কি নিউট্রন, তাহলে মাস অফ নিউট্রন বা নিউট্রনের ভর এটা কত ধরবো 1.67 গুণ 10⁻24 গ্রাম, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি 1 AMUই ধরবো। তাহলে এটার যা মান এটাকেও আমরা তাই মানেই মনে রাখবো, বেশি ডিফ্লেকশন আমাদের মনে রাখতে হবে না, এটুকু মনে রাখলেই হবে যে দুটোর ভরই প্রায় 1 AMU। শুধু এটা মাথায় রাখতে হবে যে নিউট্রন প্রোটনের থেকে সামান্য ভারী, কিন্তু ইলেকট্রনের ভরই নেই, ইলেকট্রন একদম নগণ্য ভরের, একদম কম ভরের, ঠিক আছে। আচ্ছা, নিউট্রন কোথায় থাকে? অবভিয়াসলি পরমাণু নিউক্লিয়াসে, আগেই বলা হলো। আমাদের নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে আমাদের প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, এবার দুটো গুরুত্বপূর্ণ তথ্য, যেই তথ্যটা আমাদের কিছুটা পরমাণু নিউক্লিয়াসের কাজে লাগবে। কি? ফার্স্ট তথ্য হচ্ছে যে নিউক্লিয়ন। তাহলে প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে, তাই এদের একটা নতুন নাম দিয়ে দেওয়া হয়েছে যে এদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হবে। তাহলে নিউক্লিয়ন বলা মানে কি? প্রোটন আর নিউট্রনের কথা বলা হচ্ছে। প্রোটন আর নিউট্রন ভাই ভাই, ওরা একসাথে থাকে কোথায় থাকে? নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসে যেহেতু থাকে তাই এই দুই ভাইকে একত্রে বলা হয় নিউক্লিয়ন, ঠিক আছে। আচ্ছা, এবার একটা প্রোটনের ভর কত? প্রায় 1 AMU। আবার একটা নিউট্রনের ভর কত? 1 AMU। তাহলে একটা নিউক্লিয়নের ভর কত? নিউক্লিয়ন বলা মানেই তো এদেরকে বলা হচ্ছে, তাহলে এদের ভর কি? প্রায় 1 AMU হিসেবে ধরা হয়। এইবার আমি কি বলছি? আমি বলছি যে মাস অফ নিউট্রন মানে নিউট্রন সামান্য পরিমাণে বেশি কার থেকে? প্রোটনের থেকে, ঠিক আছে। কিন্তু তারা কিন্তু খুব বেশি ভারী কার থেকে? ইলেকট্রনের থেকে। এম মানে কি? ভর। এম মানে কি? ভর। এম মানে কি? ভর। এম মানে কি? ভর। এন মানে নিউট্রন, তার মানে নিউট্রনের ভর। পি মানে কি? প্রোটন, তাহলে প্রোটনের ভর। তাহলে নিউট্রনের ভর প্রোটনের ভর থেকে সামান্য বড়, ওই জন্য একটা দাগ দিয়েছি। কিন্তু ই মানে কি? ইলেকট্রন। এম মানে কি? ভর। তাহলে ইলেকট্রনের ভরের থেকে কিন্তু এরা অনেক বেশি। কত বেশি? আমি বলতে পারি যে একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের প্রায় 1837 ভাগের সমান, এটা আমাদের মনে রাখতে হবে। আবার একটা ইলেকট্রনের ভর আমাদের একটা নিউট্রনের ভরের প্রায় 1839 ভাগ, মানে একটা নিউট্রনের ভর যত হবে তার 1839 ভাগ করলে যে সংখ্যাটা আসবে সেটা প্রায় আমার গিয়ে দাঁড়াবে মাস অফ ইলেকট্রন, একটা ইলেকট্রনের ভর আসবে, ঠিক আছে। তাহলে এই রাশিগুলো আমরা একটু মনে রাখবো। এবার একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, আমি ওই যে তখন বললাম না যে আমাদের আলাদা আলাদা মৌল আসছে কি করে? তাদের প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে। তাহলে যে কোনো একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক, যেটাকে আমরা বলি কি? প্রোটন সংখ্যা। আমাদের মোট প্রোটন সংখ্যা সর্বদা একই থাকবে, সবসময় একই থাকবে। যেরকম কার্বনের আমাদের কতগুলো থাকে? কার্বনের থাকে 6টা প্রোটন, সরি এখানে ভুল করে 12 হয়ে গেছে, 6টা প্রোটন। হাইড্রোজেনের কতগুলো থাকবে? হাইড্রোজেনের থাকবে একটা প্রোটন। আর সোডিয়ামের কত থাকবে? সোডিয়ামের থাকবে 11টা প্রোটন, ঠিক আছে। আমাদের অক্সিজেনের কতগুলো প্রোটন থাকে? 8টা প্রোটন থাকে। আমাদের নাইট্রোজেনের কতগুলো থাকে? 7টা প্রোটন থাকে। ফসফরাসের কতগুলো থাকবে? 15টা প্রোটন থাকবে। ক্লোরিনের কতগুলো থাকবে? 17টা প্রোটন থাকবে। তার মানে এক একটা এলিমেন্টের, এক একটা মৌলের তাদের পরমাণুতে কতগুলো প্রোটন থাকবে সেটা ফিক্সড। তাদের ইলেকট্রন যাতায়াত করতে পারে, ঠিক আছে, কিন্তু তাদের কতগুলো প্রোটন থাকবে সেগুলো ফিক্স, ঠিক আছে। আচ্ছা, কেন আমি নিউট্রনের নাম নিচ্ছি না? কারণ নিউট্রন চেঞ্জের ভিত্তিতে বিভিন্ন ধরনের অন্যান্য জিনিস তৈরি হতে পারে, সেগুলো পরে দেখা যাবে, ঠিক আছে, তাই। কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কোনোদিন চেঞ্জ হতে পারবে না। পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ হয়ে যাওয়া মানে তার পুরো অস্তিত্বই চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে। ঠিক পদবীর মতো, পদবী যদি চেঞ্জ হয়ে যায় একটা ছেলের, তাহলে কি হয়ে যাবে? তার মানে অন্য সাইডে চলে গেছে কোথাও। আচ্ছা, এরপর কি আছে? এরপর হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা নির্ণয়, ঠিক আছে, এর মধ্যেই করা যাবে। তো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা নির্ণয়, এটা কি করে করব? আমরা যদি বলি যে আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক এটা বোঝার জন্য আমরা দুটো জিনিস বুঝবো আগে। দুটো জিনিস কি কি? একটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ককে আমরা অ্যাটমিক নাম্বার বলি এবং চিহ্নিত করি জেড দিয়ে, বড় হাতের জেড। এবং ভর সংখ্যা, ভর সংখ্যাকে আমরা অ্যাটমিক মাস বা বড় হাতের এ বলি। এবার পরমাণু ক্রমাঙ্ক মানে কি? একটি পরমাণুর মোট প্রোটন সংখ্যা, তার মানে যতগুলো প্রোটন সেটাই হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক। কিন্তু ভর সংখ্যা কি? একটি পরমাণুর মোট নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন কাদের বলেছিলাম? প্রোটন নিউট্রন ভাই ভাই, তারা একই জায়গায় থাকে, কোথায় থেকে? নিউক্লিয়াসে, তাই তাদেরকে নিউট্রন বলে। তাহলে কি মোট নিউক্লিয়ন সংখ্যা মানে কি? মোট প্রোটন কতগুলো আছে, মোট নিউট্রন কতগুলো আছে, সেটাকে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ভর সংখ্যা। তার মানে ভর সংখ্যা কি করে পাবো? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি আজ বলি যে আমার কাছে একটা এলিমেন্ট বা মৌল রয়েছে এক্স, এক্স কি একটা মৌল? কেউ কান্না করা চালু করবে না এক্স এর নাম শুনে। তাহলে এক্স কি একটা মৌল? যেরকম অক্সিজেন হয়, কার্বন হয়, নাইট্রোজেন হয়, সোডিয়াম হয়, সেরকম এক্স কি একটা মৌল। আমি ধরছি যে এক্স নামক কোনো একটা মৌল রয়েছে। সেই মৌলের আমি বলছি যে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড। পরমাণু ক্রমাঙ্ক মানে কি? জেড। সেটাকে কোথায় লেখে? পায়ের কাছে লেখে, নিচে লেখে।
যেরকম কি ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত 17, তার মানে ক্লোরিনের 17টা প্রোটন রয়েছে, সোডিয়ামের 11, তার মানে 11টা প্রোটন রয়েছে, হাইড্রোজেনের একটাই পরমাণু ক্রমাঙ্ক, তার মানে হাইড্রোজেনের একটাই প্রোটন রয়েছে, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, তার মানে কার্বনের 6টা প্রোটন রয়েছে, এবং এর ভর সংখ্যা হচ্ছে a, আমি ধরলাম এটা। এবার তাহলে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা মানে পারমাণবিক ক্রমাঙ্ক, তাহলে কি z। ইলেকট্রন সংখ্যা কত হয়, যতক্ষণ না এখানে প্লাস মাইনাস আছে, মানে যতক্ষণ এটা কি নিস্তরিত রয়েছে, এটা এখানে কোনো প্লাস মাইনাস নেই, তার মানে এটা কি অবস্থায় আছে, এটা নিস্তরিত অবস্থায় আছে, নিউট্রাল আছে। তাহলে যতক্ষণ নিউট্রাল আছে তখন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। কেন, কারণ প্রোটন আর ইলেকট্রন প্লাস ই মাইনাসই ছিল, তাহলে সেম থাকলে তবেই তো প্লাস ই মাইনাসই কাটাকাটি হবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু নিউট্রন সংখ্যা আমি কি করে বার করব, নিউট্রন সংখ্যা কি করে বার করব, এটা হচ্ছে প্রশ্ন। করতে হবে a থেকে z বিয়োগ করে দিতে হবে। কেন, কারণ a মানে কি, a মানে হচ্ছে আমাদের, a মানে কি ভর সংখ্যা, ভর সংখ্যা কি করে আসে, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা বিয়োগ করে, তাহলে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা বিয়োগ করে তার থেকে কি বার করছি, আর z মানে কি, z মানে হচ্ছে প্রোটন সংখ্যা। এবার আমি এদেরকে বিয়োগ করি, তো তাহলে a মাইনাস z করলে কত আসবে, p প্লাস n বিয়োগ p, তাহলে p p কেটে গেল, পড়ে রইল কি n, তার মানে a মাইনাস z করলে কি পাচ্ছি আমি, নিউট্রন সংখ্যা পাচ্ছি। তাহলে বোঝা গেল যে কেন a মাইনাস z করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। যদি কেউ না বুঝতে পারে তাহলে সে মনে রাখবে যে নিউট্রন সংখ্যা বার করতে গেলে a থেকে z বিয়োগ করতে হয়। কিভাবে করব এক্ষুনি দেখানো হচ্ছে, একটু মুছে নিই এটা। ওকে, তো কালার চেঞ্জ করি একটা। কার্বন, তার 12 হচ্ছে ভর সংখ্যা আর 6 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমি যদি বলি যে এখানে প্রোটন সংখ্যা কত, আমি যদি বলি যে এখানে ইলেকট্রন সংখ্যা কত, আমি যদি বলি যে এখানে নিউট্রন সংখ্যা কত, আমাকে কি কেউ বলতে পারবে? কোইন্সিডেন্টলি এটা সেম হয়ে যাবে, সেটা আলাদা বিষয়। প্রোটন সংখ্যা মানে কত, 6। কেন, কারণ প্রোটন সংখ্যা কোনটা, তার পারমাণবিক ক্রমাঙ্ক। এখানে জেড এর মান কত, জেড পায়ে লেখা থাকে 6, আর এ কি মাথায় লেখা থাকে, মাথায় কত আছে 12, তাহলে জেড এর মান কত 6, এর মান কত 12, তাহলে প্রোটন সংখ্যা কি হয় জেড, তার মানে 6। ইলেকট্রন সংখ্যা যখন প্লাস মাইনাস নেই, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে 6। আর নিউট্রন সংখ্যা কি করে বার করবো, এ থেকে জেড, মাথার থেকে পা বিয়োগ করবো, তাহলে কি করবো 12 থেকে 6 বিয়োগ করবো, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6। এটা কোইন্সিডেন্টলি সেম আসছে, তাই জন্য মনে হচ্ছে যে সব সেম, না সব সেম না, নিউট্রন সংখ্যা আলাদা হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি করে জানবো কার কতগুলো প্রোটন, সেটা জানার জন্য আমাদের পড়তে হবে পর্যায় সারণী, যেটা আমরা পর্যায় সারণী চ্যাপ্টারে পড়বো। বাট আমি একটা জিনিস বলে দিচ্ছি যে আমাদের পর্যায় সারণীতে z ইজ ইকুয়াল টু 1 থেকে 30, 1 কার, 1 হচ্ছে হাইড্রোজেন, আর 30 কার, 30 হচ্ছে আমাদের জিঙ্কের, ঠিক আছে। তো আমাদের হাইড্রোজেন থেকে জিঙ্ক অবধি আমাদের মুখস্থ রাখতে হবে পরপর, তাহলেই আমরা কি পর্যায় সারণীতে, এই জিঙ্ক কোথায়, কই গেল জিঙ্ক, এই যে জিঙ্ক। তো আমরা এই হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক অবধি আমরা পরপর মনে রাখবো, যাতে করে আমরা তার পরমাণু ক্রমাঙ্ক জানতে পারি, কারণ পরমাণু ক্রমাঙ্ক আমাদের লাগবে। আমি একবার বলে শোনাচ্ছি, আমি চেকও করে দেখাচ্ছি কি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই গেল 20 অবধি। 20 অবধি করলেও মোটামুটি কাজ চলে যাবে, বাট সেফ হ্যান্ডে থাকার জন্য আরো 10টা করে রাখতে হবে। ক্যানাডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলো আমাদের পরপর মনে রাখতে হবে, যাতে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা কর গুণে বলতে পারি। যেরকম কেউ জিজ্ঞাসা করলো যে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত, কতগুলো প্রোটন আছে, তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তাহলে কততে আসছে 6 আসছে। এছাড়া ভর সংখ্যা তো মুখস্থ করতেই হবে, সেগুলো পরে বলে দেওয়া হবে যে কোনটা কোনটা মুখস্থ করতে হবে। বাকি এমনি কোশ্চেনেও ভর সংখ্যা দিয়ে দেয়, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কিন্তু কখনো দেবে না, তাই পরমাণু ক্রমাঙ্ক মনে রাখতে হবে 1 থেকে 30 অবধি। নেক্সট, আচ্ছা কিছু কোশ্চেন করে নেওয়া যাক, যেরকম কি কার্বন, আচ্ছা কার্বন তো করা হলো, তাও একবার 12, 6, আমরা প্রোটন সংখ্যাকে পি ধরছি, নিউট্রন সংখ্যাকে এন ধরছি, ইলেকট্রন সংখ্যাকে ই ধরছি। আমরা সোডিয়াম দেখবো, সোডিয়ামের ভর হচ্ছে 23 আর পরমাণু ক্রমাঙ্ক 11, তাহলে এর প্রোটন সংখ্যা বার করতে হবে, ইলেকট্রন সংখ্যা বার করতে হবে, নিউট্রন সংখ্যা বার করতে হবে। আমরা আর কার দেখতে পারি, আমরা দেখতে পারি অ্যালুমিনিয়ামের, 27 এবং 13, তাহলে এর প্রোটন সংখ্যা কত, এর ইলেকট্রন সংখ্যা কত এবং এর নিউট্রন সংখ্যা কত, তাহলে এগুলো আমাদেরকে বলতে হবে। সবাই নিজের থেকে ট্রাই করো স্ক্রিন পজ করে। তো কার্বনের জন্য প্রোটন সংখ্যা কত হবে, প্রোটন সংখ্যা মানে কি, আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি যে এক্স নামক যদি কোনো মৌল থাকে তাহলে তার পায়ে থাকে জেড এবং ওপরে থাকে এ। প্রোটন সংখ্যা তখন কত হয়, প্রোটন সংখ্যা হয় জেড, ইলেকট্রন সংখ্যা কত হবে, প্লাস মাইনাস না থাকলে জেড, এবং নিউট্রন সংখ্যা কত হবে, এ থেকে জেড বিয়োগ করতে হবে। তাহলে আমাদের কার্বনের এখানে জেড কত, জেড হচ্ছে পায়ে আছে 6, তাহলে প্রোটন সংখ্যা কত হবে 6। ইলেকট্রন কত হয়, একই হয়, এবং নিউট্রন কত হয়, 12 থেকে 6 বিয়োগ করবো, তাহলে কত হবে 12 বিয়োগ 6, 6। সোডিয়াম 23, 11, তাহলে এখানে জেড কত,
জেড পায়ে থাকে 11 এবং মাথায় থাকে কি এ, তাহলে এ কত 23। তাহলে প্রোটন কত হবে? প্রোটন হবে 11টা, ইলেকট্রন কত হবে? 11টা, নিউট্রন কত হবে? 23 থেকে 11 বিয়োগ করব, তাহলে 23 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 11 না 12, তাহলে কত হবে? 12। ঠিক আছে। আচ্ছা সেম এইটার জন্য অ্যাপ্লাই করব, তাহলে পায়ে যে থাকে সে হচ্ছে জেড, তাহলে কত? 13, এবং মাথায় যে থাকে সে কত? সে হচ্ছে 27। তাহলে আমাদের প্রোটন কতগুলো হবে? প্রোটন হবে জেড মানে 13, ইলেকট্রন কত হবে? 13, এবং নিউট্রন কত হবে? 27 থেকে 13 বিয়োগ করব, তাহলে 27 থেকে 13 বিয়োগ করলে কত আসছে? 14। যারা এই যোগ বিয়োগটা করতে পারছে না তার জন্য আর বেসিক্স করাতে পারবো না, তার জন্য আইসিডি স্কুলে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা এইবার কিছু পারমাণবিক ভর আমাদেরকে মনে রাখতে হবে। পারমাণবিক ভর বলতে যাদের এই মাথায় বলছিলাম যে হাইড্রোজেন 1 সোডিয়াম 23 11, তার মানে এই 23টা কি? তার পারমাণবিক ভর সংখ্যা, এটা ভর সংখ্যা, এটাতে পারমাণবিক ভর। ঠিক আছে। আচ্ছা ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 24, আর ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 12। এরকম ভাবে আমাদের মনে রাখতে হবে। অ্যালুমিনিয়ামের কত? 27, এবং অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 13। ঠিক আছে। আর ভর সংখ্যা কত? 27। ঠিক আছে, সেগুলো আমরা কোত্থেকে পাবো? যে এখান থেকে। অ্যালুমিনিয়ামের কত? 27। এরকম ভাবে মনে রাখতে হবে, এই লিস্টটা আমাকে মনে রাখতে হবে। আর হাইড্রোজেনের কত হয়? হাইড্রোজেনের পারমাণবিক ভর সেটা হচ্ছে 1। হিলিয়ামের কত? 4, তার মানে হিলিয়াম কি? হাইড্রোজেন হিলিয়াম, তার মানে হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, এবং তার ভর কত? ভর হচ্ছে 4, তার মানে ভর কোথায় লিখবো? মাথায় লিখবো 4। ঠিক আছে। তেমনি আমাদের কে আসছে এখানে? কার্বন। কার্বনের কত? 12, তাহলে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, তাহলে কততে আসছে? 6তে, তাহলে কত? 6, এবং তার ভর কত? 12, তাহলে কি মাথায় 12। তার মানে কার্বনের জন্য এ কত? 12, আর জেড কত? 6। এরকম ভাবে এই লিস্টটা আমাকে মনে রাখতে হবে। অ্যালুমিনিয়াম খুব ইম্পর্টেন্ট, সোডিয়াম খুব ইম্পর্টেন্ট, সালফার খুব ইম্পর্টেন্ট, ক্লোরিন খুব ইম্পর্টেন্ট। ক্লোরিন 35.5 কেন আসছে? কারণ এদের জন্য অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করা হয়, যেটা আমরা উঁচু ক্লাসে শিখি, ক্লাস 11-এ, অ্যাভারেজ অ্যাটমিক মাস। এখন বেশি জানতে হবে না, তো যারা জানো তাদের জন্য মনে করিয়ে দিলাম যে অ্যাভারেজ অ্যাটমিক মাস যাদের আইসোটোপ থাকে তাদের জন্য ক্যালকুলেট করা হয়। ক্যালকুলেট করলে এরকম ফ্র্যাকশনে আসে। ঠিক আছে। আচ্ছা আমাদের ক্যালসিয়ামের খুব ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করতে হবে আমাদের। পটাশিয়ামের 39, এগুলো মনে রাখতে হবে আমাদের। কার কত ভর দিয়ে দেয় কোশ্চেনে মেজরলি, বাট তাও সেফ হ্যান্ডে থাকার জন্য আমাদের মনে রাখতে হয় সবসময়। ঠিক আছে। তাহলে এই ছকটা মুখস্থ করে নেবে যে পারমাণবিক ভর কার। আচ্ছা পারমাণবিক ভর এমনি কাকে বলে? একটি পরমাণুর যা ভর তাকেই তার পারমাণবিক ভর বলে। তার মানে একটা হাইড্রোজেনের ভর কত? একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1 AMU। এগুলো কিসে মাপা হয়? AMU বা ইউতে মাপা হয়। একটা সোডিয়াম পরমাণুর ভর কত? একটা সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 23 AMU। একটা ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত? একটা ম্যাগনেসিয়াম পরমাণুর ভর হচ্ছে 24 AMU। ঠিক আছে। একটা অ্যালুমিনিয়াম পরমাণুর ভর কত? সেটা হচ্ছে 27 AMU। ঠিক আছে, এরকম ভাবে। তাহলে এটা গেল কি? পারমাণবিক ভর। ঠিক আছে। এবার আসছে আমাদের আণবিক ভর। তাহলে পারমাণবিক ভর মানে পরমাণুর ভর, তাহলে আণবিক ভর মানে অণুর ভর, এইটুকুই। এবার তাহলে আমি যদি বলি যে একটা অক্সিজেন অণু, আমি একটা কি নিলাম? অক্সিজেন অণু নিলাম। এই অক্সিজেন অণুর সংকেত কি? অক্সিজেন অণুর সংকেত ছিল O2, তাহলে এর ভর কত? আচ্ছা আণবিক ভরকে আমরা বড় হাতের এম দিয়ে ডিনোট করি, এবং আণবিক ভরের কি কোনো একক নেই তোমাদের সিলেবাসে। কারণ তোমাদের সিলেবাসে কাকে ধরা হয়? তোমাদের সিলেবাসে ধরা হয় রিলেটিভ অ্যাটমিক মাস, যেটা আমরা 11-এ গিয়ে ডিটেলসে পড়ি যে আণবিক ভর কত প্রকার, কিভাবে পাওয়া যায়। তো রিলেটিভ অ্যাটমিক মাস তোমাদের সিলেবাসে কনসিডার করা হয়। রিলেটিভ অ্যাটমিক মাসে যেহেতু দুটো ভরের অনুপাত নেওয়া হয়, তাই জন্য সেটার কোনো একক থাকে না। তাহলে তোমরা কোনো একক দেবে না, শুধু সংখ্যাটা লিখবে। ঠিক আছে। আচ্ছা তাহলে অক্সিজেন অণুর কি? O2, তাহলে O2 তার ভরটা কত হবে? আমরা দেখিনি যে একটা ও এর ভর কত। O2 মানে কি? দুটো ও পরমাণু, এবং একটা ও পরমাণুর ভর কত? একটা ও পরমাণুর ভর হচ্ছে 16। তাহলে এখান থেকে আমি কনসিডারেশন পেয়ে গেলাম। আমার যখন অক্সিজেন অণু বলা হচ্ছে, তাহলে অক্সিজেন অণু মানে দুটো অক্সিজেন, একটা অক্সিজেনের ভর তো 16, এবং দুটো অক্সিজেন থাকা মানে কি? 16 গুণ 2, তাহলে কত হবে? 32। তার মানে অক্সিজেন অণুর আণবিক ভর কত? 32। আমি যদি বলি নাইট্রোজেন অণু, নাইট্রোজেন অণু, এবার নাইট্রোজেন অণু মানে কি? N2। তাহলে N2 এর ভর কি করে বার করব? একটা নাইট্রোজেনের ভর হচ্ছে 14 তাহলে একটা নাইট্রোজেন পরমাণুর ভর কত? 14। তাহলে নাইট্রোজেন অণু মানে তো দুটো নাইট্রোজেন, তাহলে তার ভর কত হবে? তাহলে তার ভর মানে আণবিক ভর M হবে 2 গুণ 14, তার মানে 28। একক আমরা দেবো না, কারণ কি বললাম, আমাদের সিলেবাসে আমরা রিলেটিভ অ্যাটমিক মাস বা রিলেটিভ মলিকুলার মাসকে কনসিডার করি, যেটা একক বিহীন হয়। ঠিক আছে। আচ্ছা তাহলে এরকম ভাবে এগুলো বের করা যায়। এবার আরেকটু হার্ড নেব, কি নেব? CaCO3। আমি এক এক করে পাশে বলে দিচ্ছি, কারণ এত তাড়াতাড়ি নিশ্চয়ই সবার মুখস্থ হবে না। ক্যালসিয়াম, কার্বন আর অক্সিজেন রয়েছে এর মধ্যে।
যেহেতু আলাদা আলাদা পরমাণু আছে তার মানে কি এটা একটা কম্পাউন্ড বা একটা যৌগ। ওই যে একদম প্রথমে পড়েছিলাম একই রকম থাকলে তাহলে কি বলতাম, তাহলে বলতাম মৌল। যেহেতু আলাদা আলাদা পরমাণু আছে তাই কি এটা একটা যৌগ বা কম্পাউন্ড। তাহলে কে কে আছে এর মধ্যে? ক্যালসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। ক্যালসিয়ামের আমার ভর কত? ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 আর পরমাণু ক্রমাঙ্ক 20। কার্বনের ভর কত? 12, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6। অক্সিজেনের ভর কত? 16, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8। তাহলে ক্যালসিয়ামের যখন ভর আমার 40, তার মানে কি একটা ক্যালসিয়াম পরমাণুর ভর হচ্ছে 40, একটা কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে 12, আর একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16। এটা কি একটা পরমাণুর ভর, এটা কি এটা হচ্ছে পারমাণবিক ভর, মানে একটা পরমাণুর ভর। ঠিক আছে, এবার আমাকে বলছে একটা CaCl3 অণুর ভর বের করতে। এটা একটা যৌগের অণু, যৌগিক অণু। তাহলে তার ভরটা বার করতে কি করে বার করবো? তাহলে ক্যালকুলেট করবো, আর কিছুই না। কি ক্যালকুলেট করবো? দেখ, Ca তার মানে একটা ক্যালসিয়াম আছে, তাহলে কি 1 গুণ 40, কারণ একটা ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, গেল। যোগ সি একটাই আছে, তাহলে কি একটা কার্বনের ভর কত? 12, তাহলে কি 1 গুণ 12। O3 তার মানে তিনটে অক্সিজেন আছে, একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, তিনটে অক্সিজেন আছে মানে কি 3 গুণ 16। এবার তাহলে যোগ করব, যোগ করলে কত হচ্ছে? 40, 12, 3 16 48, তাহলে কত আসছে? আসছে আমাদের 100। তাহলে CaCl3 এর এম কত? এম মানে কি আণবিক ভর, সেটা কত? 100। আমি যদি এরকম ভাবে বলি CO2 এর বার করতে, করতে পারবে? নিজের থেকে ট্রাই করতে হবে। CO2 মানে কি কার্বন ডাই অক্সাইড, এটাও কি তাহলে কার্বন অক্সিজেন আলাদা আলাদা আছে, তার মানে কি যৌগ। তাহলে কে কে আছে এখানে? কার্বন আছে, অক্সিজেন আছে, তাহলে এর এম কত হবে? তাহলে এর এম বার করতে হবে। এর এম কত হবে? কটা কার্বন আছে এখানে? সি, কিছু নেই তো আর, সি, তাহলে কি একটা কার্বন, তাহলে কি 1 গুণ 12, কারণ একটা কার্বনের ভর কত? একটা কার্বনের ভর হচ্ছে 12। কোথা থেকে পাবো? মনে রাখতে হবে আমাদের, এক থেকে সরি ওই ভরগুলো মনে রাখতে হবে। আচ্ছা, O2 তার মানে কি দুটো অক্সিজেন আছে, তাহলে কি হবে? 2, আর একটা অক্সিজেনের ভর 16, তাহলে কত আসছে এটা? 12 যোগ 32, তাহলে কত আসছে? 44। তাহলে CO2 এর আণবিক ভর কত? 44। এবার আমি একটা স্পেশাল জিনিস বলছি, যে জিনিসটা সিক্রেটলি রাখতে হবে, কোথাও বলা যাবে না, তাহলে নাম্বার কেটে দিতে পারে। মজা করছি। স্পেশাল থিং, আমি একটা 11 জিনিস পড়াচ্ছি, যে জিনিসটা কাজে লাগবে আমাদের। কি? আমাদের একটা হয় রিলেটিভ অ্যাটম, রিলেটিভ মলিকুলার মাস, যেটা কি RMM। একটা হয় অ্যাবসলিউট মলিকুলার মাস, সেটা কি হবে তাহলে? AMM। একটা হয় আমাদের গ্রাম মলিকুলার মাস। অনেকে ইংলিশ দেখে ভয় পেয়ে যাচ্ছ, ভয় পেতে হবে না, এটা পরীক্ষায় আসবে না, এটা জাস্ট একটা জিনিস, যে জিনিসটা জানতে পারলে খুব সুবিধা হবে আমাদের কাজ করতে। তাহলে কি হবে? GMM, অঙ্ক করতে খুব সুবিধা হবে। কেন হবে তখন অঙ্ক করার সময় বোঝা যাবে। আর একটা হচ্ছে মোলার মাস, এটাকে আমরা ধরবো MM। এই MM টা বোঝানোর জন্যই আমি এত খাটছি। তো আমরা যে আণবিক ভর লিখি ওটা কার জন্য লিখছি? ওটা আমরা লিখছি রিলেটিভ মলিকুলার মাস, তাই সেটা কি এককহীন। তো আমি যদি CO2 এর জন্য ক্যালকুলেট করি, CO2 এর জন্য এক্ষুনি কত ক্যালকুলেট করলাম? 44। তাহলে এই যে 44 লিখছি, এর ভরগুলো আমি আলাদা আলাদা করে করবো। কি করব? সরি, রাবার কই? অনলাইন পড়াটা তো ঝামেলা না। রাবার, যা মুছছে না। ঠিক আছে, ছেড়ে দিলাম, মুছতে হবে না, কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে CO2 এর জন্য আমি এই জিনিসগুলো বার করবো। CO2 এর কি রিলেটিভ মলিকুলার মাস বা আপেক্ষিক আণবিক ভর। তাহলে আপেক্ষিক আণবিক ভর কোনটা আসবে? 44, যেটা ক্যালকুলেট করেছি, কোনো একক নেই। এটাই কি আমাদের সিলেবাসের আণবিক ভর। আমরা যে আণবিক ভরটা পড়ছি সেটা কি এইটাই। ঠিক আছে। আচ্ছা, অ্যাবসলিউট অ্যাটমিক মাস, অ্যাবসলিউট মানে কি সত্যি সত্যি যেটা। তাহলে সত্যি সত্যি কি? সত্যি সত্যি অ্যাকচুয়ালি এটা AMU এককে প্রকাশ করে, আমি বলছিলাম না? তাহলে এটা হচ্ছে 44 AMU। এবার 1 AMU মানে হচ্ছে 1.67 গুণ 10⁻⁻24 গ্রাম, এইটা লেখা। তার মানে এইটা হচ্ছে এর আসল ভর। যদি আমি সত্যিকারের ভর জানতে চাই তাহলে এটা হচ্ছে এর আসল ভর। ঠিক আছে, তাহলে সেটাকে বলে অ্যাবসলিউট মলিকুলার মাস। আচ্ছা, গ্রাম মলিকুলার মাস মানে কি? কিছুই না, ওই সংখ্যাটার পর বলবো গ্রাম। ঠিক আছে, তাহলে 44 বলবো কখন? যখন আমি রিলেটিভ মলিকুলার মাস বার করতে চাইছি, বা আমাদের সিলেবাসে ওটাকেই আমরা আণবিক ভর বলবো, যেটাকে আমরা ছোট হাতের বড় হাতের M দিয়ে ডিনোট করব। ঠিক আছে। আচ্ছা, এবার বলবো মোলার মাস। মোলার মাস মানে কি? 1 মোল কোনো পদার্থের কত ভর, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করবো? MM দিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি অঙ্কে ইউজ করব, যেটা আমি শেখাচ্ছি। সেটা কি আমরা লিখবো? তখন এককটা লিখবো 44 গ্রাম পার মোল। সংখ্যাটা একই থাকবে, শুধু এককগুলো বদলে যাবে।
এবার আমাদের কোন দুটো মনে রাখতে হবে, যেটা আমাদের কাজে লাগবে, এক তো এটা, এক তো এটা। নাম মনে রাখতে হবে না, শুধু এটা মনে রাখবি যে মোলার ভর মানে কি 44 গ্রাম পার মোল। যে সংখ্যাটা আসবে তার পিছনে আমি এককটা কি বুঝবো, গ্রাম পার মোল। আর যখন আমাদের আণবিক ভর, আমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে আণবিক ভরের একক কি, তাহলে আমি বলবো যে আমি কিছু জানি না, আমি জানি যে এর একক নেই, শুধু সংখ্যাটা বলবো। ঠিক আছে, তাহলে এটা ছিল সেই স্পেশাল থিং যে জিনিসটা খুব কাজে লাগবে। আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলটা কি H2O। আচ্ছা, H2O কে কে আছে এখানে, তাহলে এখানে আছে আমাদের হাইড্রোজেন, এখানে আছে আমাদের অক্সিজেন। হাইড্রোজেনের কত হয়, হাইড্রোজেনের হয় 1 মানে ওর ভর সংখ্যা 1, পরমাণু ক্রমাঙ্ক 1। আর অক্সিজেনের হয় 16 8, তার মানে ওর পরমাণু ক্রমাঙ্ক 8 আর ভর সংখ্যা 6। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, H2 তার মানে কি দুটো অক্সিজেন আছে, তাহলে কি 2 গুণ 1, কারণ একটা অক্সিজেনের তো ভর 1, এবং O মানে একটা অক্সিজেন আছে, আর একটা অক্সিজেনের ভর কত 16, তাহলে কত হবে 16, তার মানে করলে কত আসছে 18। তাহলে বলতো আমাদের যদি আণবিক ভর জিজ্ঞাসা করে, মানে M জিজ্ঞাসা করে, তাহলে কত বলবো 18, যেটা আমাদের সিলেবাসে আছে যে আণবিক ভর 18, কোনো একক লিখবো না। আর আমি যদি কখনো জিজ্ঞাসা করি, এটা কেউ জিজ্ঞাসা করবে না, আমি জিজ্ঞাসা করবো, তাহলে আমি যদি কখনো জিজ্ঞাসা করি যে মোলার ভর কত, কত, তাহলে আমি কত বলবো, তাহলে বলবো 18 গ্রাম পার মোল। এটা কি কাজে লাগবে সেটা যখন লাগাবো তখন খুব ভালো করে বুঝতে পারবি। তাহলে মানে কি, মানে হচ্ছে আমাদের মোলার ভর, আর মানে কি আমাদের আণবিক ভর। দুটো কি আলাদা জিনিস কিছু না, আলাদা জিনিস না, একই জিনিস, শুধু তাদের এককটা আলাদা। কেন এরকম হচ্ছে সেগুলোর রিজন আছে, বাট সেগুলো এখন বুঝতে পারবে, মানে বোঝানোর সময় নেই, কারণ সেটা এমনি উঁচু ক্লাসের জিনিস, এখন আমাদের লাগবে না। আচ্ছা, এবার ফাইনালি আমাদের 1mu এর সংজ্ঞা। 1mu জিনিসটা কি, যেরকম মোল আমরা কি বলেছিলাম, মোল বলেছিলাম আমরা একটা ভরের, পদার্থের পরিমাণের একক। তার মানে 6.022 গুণ 10⁻23 সংখ্যক কোনো জিনিসকে আমরা এক মোল বলি, মানে একটা, মানে কি বলি, একটা পরিমাণকে বোঝায় ওটা। কিন্তু 1mu কি, 1mu হলো একটা ভরের পরিমাণ, মানে গ্রাম কিলোগ্রাম এদেরকে প্রকাশ করে। তাহলে গ্রাম রয়েছে, কিলোগ্রাম রয়েছে, মিলিগ্রাম রয়েছে, কত কিছু রয়েছে, টন রয়েছে, এসব থাকতেও আমি আবার এমইউ তে গেলাম কেন? যেরকম ভাবে আমি মোল বলেছিলাম সেরকম ভাবে এটা বলবো। মোল কেন আনলাম আমি, কারণ অত বড় একটা সংখ্যাকে আমি মোল বলে, মানে অত বড় সংখ্যাকে তো আমি বারবার বলতে পারবো না, তাই আমি ওটাকে ছোট করে দিলাম মোল এনে। তেমনি আমি যদি খুব ছোট্ট একদম কম একটা ভর ধরতে চাই, সেই ভরটাকেও কি আমি বলতে পারবো? আমি কি কখনোই বলতে পারবো যে 0.00000 এতগুলো জিরো আসলো তারপর 1, এত এত গ্রাম, এটা বলতে পারবো কখনো? না, এটা বলা আমার জন্য বেশি কষ্টকর হবে। তার থেকে আমি যদি বলে দিই 1mu, তাহলে কি সেটা বেটার হবে? হ্যাঁ হবে। তাহলে দেখ আমি কি বলছি যে 1mu বা 1u একই জিনিস, ইউ মানে ইউনিফাইড মাস এবং mu মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তো 1mu বা 1u হলো একটি ভরের পরিমাণ যা একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। তার মানে কি 1mu মানে হচ্ছে 1/12 অংশ কার, একটি কার্বন 12 পরমাণুর ভর, একটা কার্বন 12 পরমাণুর ভর। তাহলে ভাবো এটা যে একটা পরমাণু, সে কার্বনেরই হোক না কেন, একটা পরমাণু তার ভর, সেটারে আবার 12 ভাগ করলাম, তাহলে তো কত ছোট হবে। জিনিসটাকে আমি মাইক্রোস্কোপে দেখছি, জিনিসটাকে মাইক্রোস্কোপেও ঠিক করে দেখা যাবে না, এতটাই ছোট। তার ভরটা যদি আমি মাপতে চাই সেই ভরটা তো খুবই ছোট হবে। সত্যিই তাই অতটা ছোট আসে। কতটা ছোট, এই ভরটা করলে দেখা যায় 1.66 গুণ 10⁻24 গ্রাম আসে। সেটাই যদি আমি লিখতে চাই কেজিতে, তাহলে 1.66 গুণ 10⁻27 কেজি আসে। আমি 10⁻1 লেখা মানে কি 1/10, মানে 1/10⁻1, তার মানে আসে 0.1। 10⁻2 লেখা মানে কি 1/100, তার মানে 0.01 আসে। 10⁻3 লেখা মানে কি 1/1000, তার মানে 0.001 আসবে। আর 10⁻24 মানে কি 0.0000 করতে করতে 23টা জিরো, তারপর গিয়ে আমার সংখ্যা আসবে। তাহলে এতটা ছোট একটা ভর, এতটা কি আমি বলতে পারতাম? আমি জোর বেশি 0.1 গ্রাম বলতে পারি, 0.001 গ্রাম বলতে পারি, তারপর দিয়ে বলতে গেলেই তো আমার কাজ হয়ে যাবে। তাহলে এত ছোট সংখ্যা কি আমি ডিনোট করতে পারতাম? পারতাম না। তাই এই যে এতটা ছোট একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা আমাদের সুবিধার জন্য একটা কোয়ান্টিটি ডিফাইন করে দিলাম, যেটা কি আমাদের 1mu। আমরা যখনই কাউকে কিছু একটা ডিফাইন করছি, সেটা করছি আমাদের সুবিধার জন্য, যাতে আমাদের কাজ সুবিধা হয়, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে আমাদের মূল সংখ্যা নির্ণয়ের পথে। কিছুক্ষণ পরেই আমরা আমাদের কোয়েশ্চেন করতে পারবো, তাহলেই বুঝতে পারবো যে এত খাটাখাটনি কেন হাঁটা হচ্ছে। তাহলে তার আগে আমাদের জানতে হবে যে কোনটাকে আমরা কি ধরছি। ঠিক আছে, আমরা আগে ফর্মুলাটা জেনে নিই, ফর্মুলা জানার পর আসবো এখানে।
আমাদের ফর্মুলা কি আমাদের একটা ফর্মুলা হচ্ছে n ইজ ইকুয়াল টু, এই জায়গাটা পজ করে আগে ফর্মুলাগুলো সব লিখে নিতে হবে, কারণ এরপরে আমরা ফর্মুলাটা ইউজ করে কাজ করব এবং এই ফর্মুলায় কি আছে সেগুলোই এখন বলা হবে। তাই ফর্মুলাটা আগে পজ করে লিখে নাও। আমাদের বইতে কোন কোন ফর্মুলা দেওয়া থাকে? বইতে ফর্মুলা দেওয়া থাকে এটা, বইতে ফর্মুলা দেওয়া থাকে এটা, বইতে ফর্মুলা দেওয়া থাকে এটা, এটা এবং এটা। কোনটা দেওয়া থাকে না? দেওয়া থাকে না যেটা, সেটাই আমাদের স্পেশাল থিং, সেটাই আমাদের ব্রহ্মাস্ত্র। কি এটা এবং এটা। এই দুটো জিনিস তারাই জানতে পারবে যারা এই ভিডিওটা করেছে। তো এই দুটো জিনিস কেন কাজে লাগবে, সেটা বিশাল কাজে লাগবে, সেটা পরে বুঝতে পারবো আমরা। তো আমাদের বইতে ফর্মুলা কি দেওয়া থাকে? বইতে ফর্মুলা দেওয়া থাকে n ইজ ইকুয়াল টু w/m। আমি কি বলছি, আমার একটা ফর্মুলা n ইজ ইকুয়াল টু w/mm। আমাকে এটাও জানতে হবে, কারণ আমাকে তো লিখতে হবে। আবার আমি অঙ্ক করার সময় এটা ইউজ করব, তাই আমরা দুটোই জেনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, এবং n ইজ ইকুয়াল টু n/na। na মানে কি? na মানে আগেই বলা হয়েছিল, a হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, যেটা কি 6.022 গুণ 10⁻23। গেল। গ্যাসের বাষ্প ঘনত্ব d যদি হয় আর আণবিক ভর যদি m হয়, তাহলে m ইজ ইকুয়াল টু 2d। এই কটা ফর্মুলা আমাকে জানতে হবে। আর এটা কি? এটা শুধুমাত্র গ্যাসের জন্য। গ্যাসের জন্য কি? n ইজ ইকুয়াল টু v গ্যাস বাই 22.4 আর n ইজ ইকুয়াল টু v গ্যাস বাই 22,400। পজ করে এই ফর্মুলা কয়েকটা লিখে নিতে হবে, লিখে নিয়ে তারপর আবার ভিডিও স্টার্ট করতে হবে, কারণ এরপর যখন আমরা অঙ্ক করব এই ফর্মুলাগুলো ইউজ করব। ফর্মুলা যদি না মনে থাকে, কোনটা কি যদি না মনে থাকে, তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তাই সবার ফার্স্ট কাজ এই কটা ফর্মুলা লিখে নেওয়া। এবার এই ফর্মুলার মধ্যে কোনটা কি সেটা আমাদের জানতে হবে। কোনটা কি একবার জেনে নিই, তারপরেই আমরা অঙ্কতে প্রসিড করব। তো কোনটা কি? আমাদের ছোট হাতের n মানে হচ্ছে আমাদের মোল সংখ্যা বা নাম্বার অফ মোলস। ভর বা ওজন, আমাদের কেমিস্ট্রিতে ভর আর ওজন সেম, ফিজিক্সে আলাদা। ফিজিক্সে ভর মানে হচ্ছে মাস এবং ওজন মানে হচ্ছে ওয়েট, যেটা আমাদের mg-র সমান। কিন্তু কেমিস্ট্রিতে আমরা ভর এবং ওজনকে একই ধরবো, তাই আমরা ভর বা ওজন সেটাকে আমরা w ধরবো। আণবিক ভরকে আমরা m ধরবো, যেটা আমাদের কিন্তু একক বিহীন আমাদের সিলেবাসে, কারণ সেটা আমাদের রিলেটিভ মলিকুলার মাস বা পরমাণুর ক্ষেত্রে রিলেটিভ অ্যাটমিক মাস কনসিডার করা হচ্ছে। মোলার ভর যদি আমি কখনো ইউজ করি, তখন আমি তাকে বলবো mm, যার একক হচ্ছে গ্রাম পার মোল। কণিকা সংখ্যা বা নাম্বার অফ পার্টিকেল, সেটাকে আমরা n ধরছি। অণু সংখ্যা হতে পারে, সেটা পরমাণু সংখ্যা হতে পারে। গেল। অ্যাভোগাড্রো সংখ্যা কি? na, যার মান কত? 6.022 গুণ 10⁻23। গ্যাসের আয়তনকে আমরা কি ধরছি? v গ্যাস। ঠিক আছে? v গ্যাস। আচ্ছা, এবার কার কি একক? মোল সংখ্যার একক কি? মোল সংখ্যা কি? পদার্থের পরিমাণের একক, ইউনিট। তো তার একক কি? মোল। ভর বা ওজনের জন্য গ্রাম, কেমিস্ট্রিতে আমরা গ্রাম ইউজ করি। আণবিক ভরের জন্য তার কোনো একক নেই। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের এটা ডিরেক্টলি জিজ্ঞাসা করে যে m এর একক কি? নেই, কিন্তু এককহীন, এককবিহীন, মাত্রাবিহীন। ঠিক আছে? আচ্ছা, মোলার ভরের একক কি? গ্রাম পার মোল। খুব ইম্পর্টেন্ট আমার অঙ্ক করার জন্য। কণিকা সংখ্যা, সংখ্যা তো একটা, তার এবার একক থাকে নাকি? না, এতগুলো ততগুলো এরকম, দুটো তিনটে চারটে, 1 মোল 2 মোল সংখ্যা, মানে এতগুলো কতগুলো কণিকার আছে সেটা জিজ্ঞাসা করছে, সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা একটা সংখ্যা। ঠিক আছে? গ্যাসের আয়তন কি? ml বা লিটার। ml মানে কি? মিলিলিটার, আর l মানে কি? লিটার। তাহলে 1 লিটার মানে কত? 1 লিটার মানে হচ্ছে 1000 ml। আর 1 ml মানেই কিন্তু 1 সেন্টিমিটার কিউব বা 1 সিসি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে? এটা কিন্তু অনেকে জানে না। 1 ml মানেই হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, আর সেন্টিমিটার কিউবকেই কিন্তু সিসি লেখা হয়। এবং 1 লিটার মানে কি? 1 লিটার মানে হচ্ছে আমাদের 1000 ml। তাহলে আমাদের অঙ্ক করার সমস্ত প্রস্তুতি প্রায় হয়ে গেছে, আর একটু পরেই আমরা অঙ্কে নেমে যেতে পারবো। আর একবার ফর্মুলাটা দেখে নিতে বলছি, এখনো যদি কারো লেখা না হয়ে থাকে তাহলে পজ করে আগে লিখে নাও। n ইজ ইকুয়াল টু w/m। w মানে কি? ভর। m মানে কি? আণবিক ভর। n মানে কি? আমাদের মোল সংখ্যা। mm মানে কি? mm মানে হচ্ছে আমাদের মোলার ভর। n মানে কি? আমাদের কণিকা সংখ্যা, অণু সংখ্যা দিক, পরমাণু সংখ্যা দিক। na মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। n মানে কি? আমাদের মোল সংখ্যা। n মানে কি? মোল সংখ্যা। v গ্যাস মানে কি? গ্যাসের আয়তন। যদি লিটারে দেয় তাহলে 22.4 দিয়ে ভাগ করবো, আর যদি ml এ দেয় তাহলে 22,400 দিয়ে ভাগ করবো। ঠিক আছে? পরমাণু সংখ্যা যদি বার করতে বলে, তাহলে আমি প্রথমে বার করব n। n মানে কি? অণু সংখ্যা। আচ্ছা, n মানে আমরা অণু সংখ্যা ধরবো, ওখানে তো আমরা কণিকা সংখ্যা বলছি, বাট আমি একটা জিনিস মাথায় রাখবো, আমি লিখে নেবো স্টার মেরে, যে আমি অঙ্ক করার সময় n কে সবসময় অণু সংখ্যা ধরবো। ফর্মালিটিতে অনেক কিছু লেখা হবে, কিন্তু আমরা কি অঙ্ক করার সময় n হচ্ছে অণু সংখ্যা লিখবো। চাইলে অ্যাকচুয়ালি আমি ওটাকে যা কিছু ধরতে পারি, বাট কিছু পদ্ধতি তাহলে চেঞ্জ করতে হবে। বাট আমি সেটা করবো না, আমি সেইভাবে করবো যাতে আমরা সব থেকে সহজে সঠিক উত্তর বার করতে পারি। তাই আমরা সবসময় n কে অণু সংখ্যা ধরবো। যদি কখনো পরমাণু সংখ্যা জিজ্ঞাসা করে, তাহলে আমি n কে অ্যাটমিসিটি দিয়ে গুণ করবো। অ্যাটমিসিটি কি? একটু পরেই করানো হবে, একদম ইজি একটা জিনিস। ঠিক আছে? আচ্ছা, গ্যাসের বাষ্প ঘনত্ব যদি d হয়,
তাহলে গ্যাসের আণবিক ভর যদি m হয় তাহলে m হচ্ছে 2d, মানে সোজা কথায় গ্যাসের বাষ্প ঘনত্বের দ্বিগুণ হচ্ছে গ্যাসের আণবিক ভর। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 40 হয় তাহলে আণবিক ভর কত হবে? 80। গ্যাসের আণবিক ভর যদি 100 হয় তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? অর্ধেক, মানে 50। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাদের প্রথম শুভারম্ভ আমাদের নিউমেরিক্যাল সেশনের। তো ফার্স্ট আমাদের কোশ্চেনটা কি দিয়েছে? ফার্স্ট কোশ্চেন দিয়েছে, আচ্ছা এক সেকেন্ড, নিউমেরিক্যাল সলভ করার অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হচ্ছে আমাদের কোশ্চেনে কি দিয়েছে সেটা জানা, কোশ্চেন কি দিয়েছে সেটা জানার পর আমাদের অ্যাপ্রোচ হবে যে কি বের করতে দিয়েছে সেটাকে কোশ্চেন মার্ক করে লেখা। তাহলেই তারপর দেখতে হবে যে কোন ফর্মুলা লাগাচ্ছি, তাহলেই কোশ্চেন হয়ে যাবে, ব্যাস এতটাই ইজি। তো এটা আমাদের মাধ্যমিক 2022-এর প্রশ্ন, আমাদের জীবনের প্রথম সব থেকে বড় প্রশ্ন পরীক্ষা যেটা, তার সব থেকে মানে তারই একটা কোশ্চেন আমরা সবার আগে করবো। তো দেখা যাক যে সেটা পারি কি পারি না। তো আমরা বলছি যে এসটিপি বলে দিয়েছে, মানেই আমার মাথায় চলে আসলো যে ওই ফর্মুলা দুটো যে কাজ করতে পারে। কি কি ফর্মুলা ছিল? এসটিপি মানে ভি গ্যাস, এসটিপিতে গ্যাসেরই কথা বলা হবে, ভি গ্যাস সেটা যদি লিটারে থাকে তাহলে তাকে আমি 22.4 দিয়ে ভাগ করব। আর যদি সেটা আমাদের ভি গ্যাস যদি এম এল এ দেওয়া থাকে, মানে মিলিলিটারে দেওয়া থাকে, তাহলে কি 22,400 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা আমার মাথায় চলে আসলো অলরেডি। তাহলে 1 লিটার মানে কি? লিটার কার একক ছিল? আয়তনের একক ছিল। তাহলে গ্যাসের আয়তন দিয়ে জিজ্ঞাসা করেছে, মানে সরি দিয়েছে। তাহলে কি বলবো যে গ্যাসের আয়তনকে কি ধরি? ভি গ্যাস। তাহলে গ্যাসের আয়তন ভি গ্যাস দিয়ে দিয়েছে 1 লিটার। ভালো কথা। এসটিপিতে গ্যাস 1 লিটার গ্যাসের ভর দিয়ে হাইফেন, তার মানে গ্যাসের ভর জিজ্ঞাসা করছে। তাহলে কি চেয়েছে? ভর চেয়েছে। ভরকে কি ধরি আমরা? ডাব্লু ধরি। তাহলে ডাব্লু কোশ্চেন মার্ক। এবার আমি কি করব? আমি শুধু ফর্মুলা লাগাবো। আচ্ছা কে কে আছে তাহলে আমার কাছে? এবার সেটা দেখতে হবে। কে কে আছে আমার কাছে? আছে ডাব্লু, আমার কাছে আছে ভি গ্যাস। ভি গ্যাস দিয়ে তো আমি ফর্মুলা জানি। লিটার আছে, লিটার থাকলে কোনটা লাগাবো? এটা না এটা, এই যে এইটা লিটার আছে, তাহলে এই ফর্মুলাটা লাগাবো। ঠিক আছে? আচ্ছা, এবার আর কি করব? আর কে পড়ে আছে আমাদের, সরি পেন ইউজ করতে হবে। আর কে আছে আমাদের? আর রয়েছে আমাদের ডাব্লু। তাহলে ডাব্লু দিয়ে ফর্মুলাটা কি সেটা লিখে নেবো। ডাব্লু দিয়ে ফর্মুলা আছে ডাব্লু বাই এম। ঠিক আছে? আচ্ছা গ্যাসটা কাকে দেওয়া আছে? গ্যাসটা দেওয়া আছে আমাদের H2, তাই তো? গ্যাসটা দেওয়া আছে আমাদের H2 গ্যাস। ভর দেওয়া থাকলেই সবসময় আমি কি করবো? আণবিক ভর বার করে নেবো। আর আমি কি করব বলেছি? আমি বলেছি যে আমি ইউজ করব মোলার ভর। তাহলে মোলার ভরকে আমরা কি ধরবো? এম। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? এম এর ফর্মুলা। তাহলে মোলার ভর আমরা কত করব? দুটো হাইড্রোজেন আছে, তাহলে কি 2, আর একটা হাইড্রোজেনের ভর কত? 1। কেন? কারণ হাইড্রোজেন কত ছিল? 1 ছিল। তাহলে হাইড্রোজেনের ভর কত? একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1। তাহলে H2 মানে দুটো হাইড্রোজেন, তাহলে কত হবে? 2। আর আমি এককটা কি বসাবো? গ্রাম পার মোল। কেন? কারণ আমি মোলার ভর ধরছি। কেউ যদি আণবিক ভর ধরো তাহলে শুধু 2 লিখবে, কিচ্ছু ভুল হবে না। শুধু আণবিক ভর ধরলে এখানে কোনো একক দেবে না, তাহলে 2 লিখবে শুধু। গেল? এবার আমি সলভ করব। তাহলে আমার ফর্মুলাটা আমি লিখবো। এন এর ফর্মুলা কি? ডাব্লু বাই এম, এম। এবং এন এরই ফর্মুলা কি? এন এর ফর্মুলা হচ্ছে ভি গ্যাস বাই 22.4। কেন আমি 22.4টা নিলাম? কারণ আমার লিটার দিয়েছে কোশ্চেন। এবার দেখো তো ভালো করে, আমি যদি একটা কাজ করি, কি কাজ করব আমি একটু বুদ্ধি করে এই দুটোকে বক্স করে দেবো। কেন? কারণ এদের সবার মাঝখানে সমান সমান চিহ্ন, তো সমান চিহ্ন যদি থাকে তাহলে আমি এই দুটোকে নিয়ে কাজ করব। এবার আমি শুধু দেখে দেখে মানটা বসাবো, তাহলেই হয়ে যাবে। কি করে হবে? কিছুই তো হচ্ছে না। ডাব্লিউ এর মান কত খোঁজো? ডাব্লিউ এর মান কোশ্চেন মার্ক, তাহলে চেয়েছে, তাহলে ডাব্লিউ এর মতো থাকবে। এম কত? এম হচ্ছে 2, তাহলে 2 বসিয়ে দেবো। ভি গ্যাস কত? ভি গ্যাস হচ্ছে 1 লিটার, তাহলে 1 বসিয়ে দেবো। এবং নিচে কত আছে? 22.4। ব্যাস, এই তো হয়ে গেল আমার অঙ্ক। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু 1/22.4। তাহলে এবার কি করব? ডাব্লু 2টা এদিকে ভাগে আছে, তাহলে ওদিকে গেলে কি হবে? 2 এদিকে ভাগে আছে, ওদিকে গেলে তাহলে কত হবে? গুণে চলে যাবে। তাহলে 2 ভাগ 22.4, তাহলে কত আসছে? এটা 2 দিয়ে কাটলে 1 ভাগ 11.2, এবং 1কে 11.2 দিয়ে ভাগ করলে কত আসে আমাদের? 0. ভাগ করে দেখবে, আমি আর এখন ভাগ করে সময় নষ্ট করছি না। তাহলে কত আসবে? 0.089। ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে আমাদের ভর, তাহলে এককটা কিসে আসবে? গ্রাম। একক না লিখলে কিন্তু শূন্য, আর লাস্টে লিখতে হবে অতএব নির্ণেয় ভর 0.089 গ্রাম। তাহলে কোনটা উত্তর আসবে? উত্তর আসবে আমাদের অপশন ডি। মাধ্যমিক 2022-এর কোশ্চেন হয়ে গেল। টাফ লাগছে? তাহলে আরো কোশ্চেন করতে থাকি, যত কোশ্চেন করবো তত ইজি লাগবে। কোশ্চেন ফুরন্ত আছে। ফার্স্ট কি আমাদের? পদার্থের আণবিক ভর m এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক লেখো। আমরা পড়েইছি m ইজ ইকুয়াল টু কি? m ইজ ইকুয়াল টু 2d। তাহলে d কত হবে? 2 এখানে d এর সাথে গুণে আছে, এদিকে আসলে কি হবে? তাহলে ভাগে যাবে, তাহলে কি হবে? m/2। যখনই আমি সংখ্যাকে তাড়াতে চাইছি দেখবো যে এদিকে কি আছে? এদিকে গুণে আছে,
তাহলে এদিকে আসলে কি হবে, ভাগে যাবে, তাহলে d ইজ ইকুয়াল টু কি m/2। চেক করি, 2m ইজ ইকুয়াল টু d না, d ইজ ইকুয়াল টু d স্কয়ার না, m ইজ ইকুয়াল টু না, m ইজ ইকুয়াল টু 2d। ঠিক আছে, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার মিথেনের আণবিক ওজন 16, প্রদত্ত এটা কোনটি হবে? প্রদত্ত কোনটি এটি? বাষ্প ঘনত্ব, পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন। তাহলে বাষ্প ঘনত্ব চেয়েছে, তাহলে আমি জিজ্ঞাসা করব আমাকে কি দিয়েছে, আণবিক ওজন দিয়েছে। আণবিক ওজনকে আমরা কি ধরি, আণবিক ওজনকে আমরা m ধরি, সেটা কত 16। এবং কি চেয়েছে, এর বাষ্প ঘনত্ব চেয়েছে, তাহলে বাষ্প ঘনত্বকে আমরা কি ধরি, বাষ্প ঘনত্ব আমাদের d, d কোশ্চেন মার্ক, তাহলে আমি ফর্মুলা কি জানি, m ইজ ইকুয়াল টু 2d। এবার বসিয়ে দেবো, m তো আমাদের 16, 2 আর d আমি জানি না। তাহলে এবার ভাবো যে 2 তো আমার এখানে কি আছে, 2 তো আমার এখানে গুণে রয়েছে, তাহলে এদিকে আসলে কি হবে, ভাগে যাবে, তাহলে কি হবে 16/2, তাহলে কত আসছে 8। তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে 8। নেক্সট কোশ্চেন কি আছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব, এটা 8 না 4, 8ই হবে নিশ্চয়ই। এটি বাষ্প ঘনত্ব 8, ঠিক আছে, হ্যাঁ যেহেতু ইংলিশে লেখা আছে 8 হবে। তাহলে এটি বাষ্প ঘনত্ব 8, বাষ্প ঘনত্ব বলে দেওয়া মানেই না আমার সবসময় আণবিক ভর বেরোবে ওর থেকে। তাহলে বাষ্প ঘনত্ব ডি হচ্ছে আমাদের 8, তাহলে আণবিক ভর কত, বাষ্প ঘনত্ব আর ভর এই দুটো জিনিস দেওয়া থাকলে সবসময় আণবিক ভর বের করে নেবে। তাহলে আণবিক ভর কত, আণবিক ভর তাহলে হবে তার দুগুণ, তাহলে কত হবে 16। কেন, কারণ m ইজ ইকুয়াল টু 2d, তো আমি ফর্মুলা কি জানি যে m ইজ ইকুয়াল টু 2d, মানে d দেখলেই তার দুগুণ করে দেবো, তাহলেই ভর চলে যাবে, আণবিক ভর। ঠিক আছে, তাহলে তার আণবিক ভর চলে যাবে, তাহলে 16 পেয়ে গেলাম। আচ্ছা এনটিভিতে 11.2 লিটার, 11.2 লিটার, এটার থেকে কি বোঝা যাচ্ছে, লিটার কার একক, গ্যাসের আয়তনের একক। তাহলে কি দিয়েছে আমার কাছে, গ্যাসের আয়তন দিয়েছে। গ্যাসের আয়তন মানে সেটা কি, গ্যাসের আয়তন মানে ভি গ্যাস, এটা কত দিয়েছে 11.2 লিটার। লিটার দিয়েছে মানেই আমার কান আমির খানের মতো খাড়া হয়ে যেতে হবে, যে কি কোন ফর্মুলা, আমার ফর্মুলা হচ্ছে n ইজ ইকুয়াল টু ভি গ্যাস, লিটারের ফর্মুলাটা যেখানে আমার কত আসে 22.4, এবং আমি কি বলছি যে আমার m চলে আসছে, তাহলে m দিয়ে কোন ফর্মুলা হয়, n ইজ ইকুয়াল টু w/m। ঠিক আছে, এই দুটো ফর্মুলা তাহলে আমার কাজে লাগবে, আমি বুঝতেই পারছি। কি করে বুঝলাম, ডি দেওয়া মানে আমি যেটা বলছি সেটা দরকার পড়ে লিখে রাখো, যে বাষ্প ঘনত্ব এবং ভর যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে না বললেও আমার আণবিক ভরটা আমি বের করে নেবো, কারণ কাজে লাগবে। গেল, ওই গ্যাসের ভর বার করতে বলেছে, তাহলে কি চাইছে, ভর চাইছে, ভরকে কি ধরি আমরা, ডাব্লু ধরি। তাহলে এবার আর কিছুই নেই, এবার আমি ফর্মুলা বসাবো। তাহলে এন এর ফর্মুলা কি কি হয়, ভি গ্যাস দিয়ে ফর্মুলাটা লিখবো, তাহলে ভি গ্যাস বাই 22.4, 22.4 কেন লিখছি, কারণ লিটারে রয়েছে। আর ডাব্লু দিয়ে কোন ফর্মুলা হয়, ডাব্লু দিয়ে ফর্মুলা হয় ডাব্লু বাই এম। কেন আমি এখানে একসাথে লিখছি, কারণ এটা তো এন এরই ফর্মুলা, এটাও এন এর ফর্মুলা, তাহলে এদেরকে আমি একসাথে লিখতে পারি। এবার একসাথে লিখতে পারা মানে কি, আমি এদেরকে কোন দুজনকে লাগবে, আমার এই দুজনকে লাগবে, তাহলে এই দুজনকে আমি বক্স করে নেবো, করে নিয়ে এবার আমি মান বসাবো। কি করে মান বসাবো, ভি গ্যাসের মান কত খুঁজি, ভি গ্যাস ভি গ্যাস ভি গ্যাস, এই যে ভি গ্যাস, তাহলে কত আছে এটা 11.2, নিচে কত 22.4, ইকুয়াল টু ডাব্লু আছে, ডাব্লু কোশ্চেন মার্ক, তার মানে কি ডাব্লু বার করতে হবে। ঠিক আছে, একটু স্ক্রল করে নিই। আর এম কত, এম কই এম কই এম কই, ওই যে বলেছিলাম না যে এম লাগবে যখনই প্রশ্নে বাষ্প ঘনত্ব দেবে অথবা আমাদের ভর দেবে, তখনই আমি বের করে নেবো আণবিক ভর। তাহলে আণবিক ভরটা কত বেরিয়েছে, আণবিক ভরটা বেরিয়েছে 16, তাহলে নিচে কত বসাবো 16। এবার আর কোনো কাজ নেই, এবার কাজ হচ্ছে শুধু কাটাকাটি করার। তাহলে 11.2 22.4, 11 দুগুণি 22, 2 দুগুণি 4, তাহলে করলে কত হবে, এখান দিয়ে এটা কাটলে 2, তাহলে উপরে পড়ে রইলো 1, নিচে পড়ে রইলো 2। এবার আমি জানি যে অনেকেই এই ধরনের ভুল করে, তাহলে একটা কাজ করবো, আমি এটাকে উল্টে নেবো, তাহলে w/16 1/2। যারা এরকম কাটাকুটিতে সবসময় ভুল করে তাদের জন্য আমি কি বলবো, যে যাকে আমি বার করবো সেটাকে সবসময় লেফট সাইডে নিয়ে আসে, তাহলে এটাকে আমি শুধু উল্টো করে লিখেছি। আচ্ছা এবার কি করবো, ডাব্লু 16 এদিকে ভাগে আছে, তাহলে ওদিকে গেলে কি হবে, গুণে চলে যাবে, তাহলে কি হবে 16/2, তাহলে কত আসছে 8। ডাব্লু মানে কি আমাদের ভর, ভরের একক কি গ্রাম, তাহলে উত্তরটা কত হবে গ্রাম। তাহলে কি লিখবো, আমি লাস্টে উত্তর লিখতে হয় সবসময়, কি লিখবো, নির্ণেয় ভর কত হবে 8 গ্রাম। এটা তো যদি এমসিকিউ তাহলে লেখার দরকার নেই, তাহলে কত হবে এটা 8 গ্রাম। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন বি। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, কি একটা দ্বিপরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস মানে দুটো পরমাণু আছে, যেরকম O2 তে দুটো পরমাণু, N2 তে দুটো পরমাণু, H2 তে দুটো পরমাণু, Cl2 তে দুটো পরমাণু, তাহলে এরকম দ্বিপরমাণু গ্যাস। ঠিক আছে, আচ্ছা গ্যাসটার বাষ্প ঘনত্ব 14, আমি কি বলেছি, বাষ্প ঘনত্ব দিয়েছে তাই তো, বাষ্প ঘনত্ব ডি দিয়েছে, তাহলে 14, বাষ্প ঘনত্ব দিয়ে দিলেই কি বার করতে বলেছি, আণবিক ভর। তাহলে আণবিক ভর কত আসবে,
আণবিক ভর হচ্ছে 14 গুণ 2, তাহলে কত আসবে 28। ঠিক আছে। আচ্ছা, গ্যাসটার পারমাণবিক গুরুত্ব কত হবে? ও পারমাণবিক গুরুত্ব, আচ্ছা সরি, পারমাণবিক গুরুত্ব। এবার হচ্ছে আণবিক ভর। গুরুত্ব মানে না ভর, যদি কখনো গুরুত্ব দেখো তার মানে হচ্ছে ভর, তাহলে পারমাণবিক ভর জিজ্ঞাসা করেছে। তাহলে আণবিক ভর হচ্ছে 28, পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর মানে কি একটা পরমাণুর ভর। তার মানে কি জিজ্ঞাসা করছে? একটা পরমাণুর ভর কত। পারমাণবিক ভর জিজ্ঞাসা করছে মানে কি? পারমাণবিক ভর মানে একটা পরমাণুর ভর, তার মানে একটা পরমাণুর ভর জিজ্ঞাসা করছে। আর আমি বের কি করতে পারলাম? বের করতে পারলাম আণবিক ভর। আণবিক ভর মানে কি? আণবিক ভর মানে হচ্ছে অণুর ভর, তাহলে অণুর ভর হচ্ছে 28। এবার অণুটা কতগুলো পরমাণু দিয়ে গঠিত? দ্বি পরমাণু, তার মানে কি দুটো পরমাণুর ভর, সেটা হচ্ছে আমাদের 28। তাহলে দুটো পরমাণুর ভর হলে যদি 28 হয়, তাহলে একটা পরমাণুর ভর কত হবে? একটা পরমাণুর ভর হবে ঐকিক নিয়মে 14। তাহলে এই একটা পরমাণুর যে ভর সেটাই কি আমাদের পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর কত হবে? 14। এটুকুই ছিল। হুম। যখনই আমি বাষ্প ঘনত্ব দেখবো সঙ্গে সঙ্গে আমি আণবিক ভর বের করে নেব। এবার হচ্ছে সিও গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাস হলো। আচ্ছা, সিও গ্যাসের বাষ্প ঘনত্ব বের করি। সিও গ্যাসের বাষ্প ঘনত্ব, সিও গ্যাসের আণবিক গুরুত্ব কত? সি মানে হচ্ছে কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16। তাহলে কার্বন একটা আছে, তাহলে কি 12, 1 গুণ 12 মানে 12, আর অক্সিজেনও একটাই আছে, তাহলে 1 গুণ 16 মানে 16। তাহলে কত আসছে? এটা 28 আসছে। তাহলে তার ডি কত হবে? এম এর অর্ধেক, এম ইজ ইকুয়াল টু 2D, তাহলে ডি কত আসবে? এম ভাগ 2, কারণ 2টা এখানে গুণে আছে, এদিকে আসলে তো ভাগ হয়ে যাবে। তাহলে 28 ভাগ 2, তাহলে কত আসবে? 14। তাহলে ডি কত আসবে? 2 ভাগ করে 14। ঠিক আছে। আচ্ছা, এবার যখনই আমাকে সমান বাষ্প ঘনত্ব বার করতে হচ্ছে, তার মানে তাদের এমটাও সমান হবে, কারণ দুগুণিত হবে। তাহলে এম টাকার 28 সেটাই চেক করে নেবো। আমাদের N2 যদি আমি বলি, নাইট্রোজেন কত হয়? নাইট্রোজেন হয় 14.7। তাহলে এর এম কত হবে? এর এম হবে N2, তো N2, তাহলে এর কত হবে? 2 গুণ এক একটার হচ্ছে 14, তাহলে এই তো বেরিয়ে গেল 28। তাহলে ডি কত হবে? 28 এর অর্ধেক, তাহলে 14। এটা ম্যাচ করে গেল। তাহলে এই প্রথমটাই উত্তর হয়ে যাবে। তাহলে সিও গ্যাসের বাষ্প ঘনত্ব কার সমান? N2 গ্যাসের সমান। এটাই যদি আমি ক্লোরিনের জন্য বার করতে যেতাম, সেম আসতো কি? আসতো না কখনোই, কারণ আমি কি বলছি? আমি বার করছি ক্লোরিনের জন্য। তাহলে ক্লোরিন কত হয়? ক্লোরিনের ভর আমি জানি, ওই ছকে ছিল 35.5। তাহলে Cl2 এর ভর কত হবে? Cl2 তাহলে দুটো, তাহলে 35.5। তাহলে এম এর ভর কত হবে? 2 গুণ 35.5 মানে 70। তাহলে ডি এর ভ্যালু কত হবে? 70 ভাগ 2, তার মানে 35.5। তাহলে কি হতো? না, হতো না। আমাকে বলেছে 28 সমান হতে হবে, মানে সিওর সমান হতে হবে। সিওর কত এসেছিল? 14 এসেছিল, তাহলে 14 সমান হতে হবে। তাহলে আমি বাকি অপশনগুলো আর চেক করছি না, কারণ এইভাবে আমাদের কি কোনোটা ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা প্রথম অপশনই ছিল। গেল। এটাও আমাদের কোনটি গ্যাসের আণবিক ওজন? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, তার মানে লিখবো বাষ্প ঘনত্ব ডি হচ্ছে আমাদের 32। বাষ্প ঘনত্ব মানেই আমি কি বলেছি? আণবিক ভর বার করে নিতে। আণবিক ভর এম মানে কত হয়? এম ইজ ইকুয়াল টু 2D, তাহলে কত হবে? 32 গুণ 2, তার মানে কত হচ্ছে? 64। আণবিক ওজন, ওজন মানেই ভর, গুরুত্ব মানেই ভর, তাহলে আণবিক ওজন মানে কি? এম জিজ্ঞাসা করেছে, এম তো বের করেই নিয়েছি 64। মাধ্যমিক 2017 কোশ্চেন, এত ইজি কোশ্চেন মাধ্যমিকেও আসে। আচ্ছা, তারপর কি? এসটিপিতে 0.1 মোল, মোল মানে এটা কি? নাম্বার অফ মোলস, মোল সংখ্যা দিয়েছে, তাহলে আমাকে কি দিয়েছে? মোল সংখ্যাকে কি ধরতাম? ছোট হাতের এন, তাহলে কি 0.1 মোল দিয়েছে। ঠিক আছে। CO2 এর আয়তন, আয়তন জিজ্ঞাসা করেছে, তার মানে কি ভি গ্যাস জিজ্ঞাসা করেছে। তাহলে CO2 গ্যাসের আয়তন, গ্যাসের আয়তনকে আমরা কি ধরি? গ্যাস। আয়তন জিজ্ঞাসা করছে আমাকে, আয়তন বলে কোশ্চেন মার্ক। ঠিক আছে। আচ্ছা, আর কিছু লাগবে? না, লাগবে না। তাহলে আমাদের ফর্মুলা কি? এন আছে, ভি গ্যাস আছে, তাহলে ফর্মুলা কি হয়? এন ইজ ইকুয়াল টু ভি গ্যাস ডিভাইডেড বাই কত হয়? 22.4। আচ্ছা, এবার দেখ আমাদের অপশনগুলো সব লিটারে রয়েছে, তাহলে আমি কত বসাবো? তার মানে আমি বসাবো 22.4। যদি অপশন আসতো ML এ, তাহলে এখানে 22,400 বসাতাম। এবার তাহলে মানটা বসিয়ে দেবো শুধু। এন এর ভ্যালু কত? 0.1, আর এখানে কত আসবে? 22.4। এবার শুধু সলভ করতে হবে, আর কিছুই না। তাহলে কত আসবে?
0.1 মানে আমি যদি পয়েন্ট তুলি তাহলে কত হবে 1/10, পয়েন্টের পর যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য থাকে। আর এখানে কত হবে ভি গ্যাস, এখানে কত আসবে 22.4, তাহলে ভি গ্যাস কত আসবে 22.4, এদিকে ভাগে আছে, এদিকে আসলে তাহলে কত হবে গুণে যাবে, তাহলে কত হবে 22.4, একের সাথে 22.4 গুণ হলে তো 22.4 আসবে, আর নিচে 10 ভাগ পড়ে আছে, তাহলে কি আসবে 2.24। কেন, কারণ যখন 10 দিয়ে ভাগ হচ্ছে তাহলে একটা শূন্য, তাহলে কি হবে এক ঘর আরো পিছিয়ে যাবে, তাহলে কত হবে 2.24। আর উত্তরটা কিসে হবে লিটারে, কেন, কারণ আমি 22.4 বসিয়েছিলাম, 22,400 বসালে উত্তর আসতো লিটার এমএল এ, আর যখন আমি 22.4 বসিয়েছি তাহলে উত্তর কত হবে লিটারে। কেন লিটার এমএল বসাচ্ছি, কারণ এটা ভি গ্যাস মানে আয়তনের কথা বলা হচ্ছে। তাহলে নির্ণয় উত্তর কত, উত্তরটা হচ্ছে আমাদের 2.24 মানে অপশন এ। নেক্সট কোশ্চেন, অলরেডি আমাদের 8টা কোশ্চেন হয়ে গেছে, যার মধ্যে আমাদের 3টে অলরেডি মাধ্যমিকের প্রশ্ন হয়ে গেল। আমাদের জীবনের প্রথম পরীক্ষা, যে পরীক্ষার প্রশ্ন এতটাই সোজা আসে যদি ফর্মুলা ভালো করে মনে থাকে, কোনটা কি সেটা মনে থাকে, আর অ্যাপ্রোচটা মনে থাকে। যেরকম আমরা প্রথমে কি কি দিয়েছে সেটা জিজ্ঞাসা করবো, সেটা লিখবো, তারপর কোনটা জিজ্ঞাসা করেছে সেটা আমরা লিখবো কোশ্চেন মার্ক দিয়ে, তারপর দেখবো যে বাষ্প ঘনত্ব বা ভর দিয়েছে কিনা, তাহলে আণবিক ভর বের করে দেবো এরকম। ঠিক আছে, আচ্ছা 2 মোল অক্সিজেনের ভর কত, তাহলে আমার কি দিয়েছে আবার 2 মোল, তার মানে এটা কি দিয়েছে মোল সংখ্যা, তাহলে লিখবো, তাহলে কি মোল সংখ্যা এন, সেটা কত আমাদের 2 মোল গেল। অক্সিজেনের ভর কত, তাহলে ভর জিজ্ঞাসা করেছে, তাহলে ভর কত ডাব্লু জিজ্ঞাসা করেছে, তাহলে ভর জিজ্ঞাসা করলে আমি কি করব আণবিক ভর বলবো, যে এক্ষুনি বলছিলাম আমাদের বাষ্প ঘনত্ব বা আমাদের আচ্ছা এক সেকেন্ড, এবার আমি ওই জিনিসটার কাজে লাগাই যে জিনিসটা আমি তোকে বলছিলাম যে মোলার ভর কোন কাজে লাগবে। তাহলে তুই আণবিক ভর লেখ বা মোলার ভর লেখ, কোনো যায় আসে না, শুধু এককটা চেঞ্জ হয়ে যাবে আর কিছুই না। তাহলে অক্সিজেনের মোলার ভর কি করে চেঞ্জ করব, অক্সিজেন তো 16 আর 8, তার মানে অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তাহলে O2 অক্সিজেন, যখন অক্সিজেন বলবে তার মানে অক্সিজেন অণুর কথা বলা হচ্ছে, তাহলে O2 অক্সিজেন বলে দেওয়া মানেই হচ্ছে অক্সিজেন অণুর কথা বলা হচ্ছে, তাহলে O2 তাহলে কত হবে 2 গুণ 16, কারণ একটা অক্সিজেনের তো 16, তাহলে 2 গুণ 16, তাহলে কত লিখবো 16 গুণ 2 32। এবার মোলার ভর লিখলে আমি কত লিখবো গ্রাম পার মোল। ঠিক আছে, আচ্ছা এবার ফর্মুলাটা বসাই, তাহলে এন রয়েছে, ডাব্লিউ চেয়েছে, আর এম এম নিচে থাকবে। এন কত, এন হচ্ছে 0.1, আমার যতদূর মনে আছে, না 2 মোল সরি, রাবার কই, এই যে রাবার, আচ্ছা পেন কই, পেন, আচ্ছা কত আমাদের 2 মোল হচ্ছে আমাদের এন, এই যে এন এর ভ্যালু 2, আমি চেক করে দেখে নেবো এন এর ভ্যালু, এই যে এন এর ভ্যালু হচ্ছে 2, ডাব্লিউ কোশ্চেন মার্ক, আর এম এম হচ্ছে 32 গ্রাম পার মোল, তাহলে 2 মোল। ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে আমাদের জিজ্ঞাসা করেছে, আর এম এম কত, এম এম হচ্ছে 32 গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে ডাব্লিউ কত হবে, এটা এদিকে ভাগে আছে, ওদিকে গেলে কি হবে গুণে আসবে, তাহলে কত হচ্ছে 2 মোল গুণ 32 গ্রাম পার মোল, তাহলে দেখতো মোল আর এই যে ভাগে মোল আছে কেটে গেল, তাহলে পড়ে রইলো কত 64 গ্রাম। তার মানে আমি ডিরেক্টলি বুঝতে পারলাম যে আমার ফর্মুলাটা ঠিক হয়েছে, কারণ আমি বার করছিলাম ডাব্লিউ মানে ভর, আর ভরেরই একক এসছে, তার মানে আমার ফর্মুলাটা ঠিক হয়েছে। তাহলে কি হবে আমাদের 64 গ্রাম। আমি যদি আণবিক ভর লিখতাম কোনো অসুবিধা নেই, শুধু আমার এককটা লিখতে হবে না, আর কিছুই না। আচ্ছা 10, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, আবার সেই একই অঙ্ক, তাহলে বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব ডি হচ্ছে 8, তাহলে আমি কি করব, আমি সবসময় আণবিক ভর বার করে নেবো, তাহলে কত হবে 8 গুণ 2 16। ঠিক আছে, এবার ওই গ্যাসের এনটিপি, এনটিপি মানে হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। ঠিক আছে, আচ্ছা 24 গ্রাম, 24 গ্রাম মানে কি, গ্যাসের ভর দিয়েছে তাহলে ডাব্লু দিয়েছে, তাহলে ডাব্লু কত 24 গ্রাম। আচ্ছা এনটিপিতে আয়তন, তাহলে গ্যাসের আয়তন দিয়েছে মানে গ্যাসের আয়তন চাইছে, গ্যাসের আয়তন চাইছে লিটারে চাইছে, তাহলে কোন ফর্মুলা বসাবো 22.4 ওয়ালা ফর্মুলা। তাহলে আমি কি কি ফর্মুলা জানি, আমি জানি যে এন ইজ ইকুয়াল টু, যেহেতু এম আছে তাহলে কি বসাবো ডাব্লু বাই এম। আর কি ফর্মুলা জানি, আমি জানি ভি গ্যাস 22.4, কখন 22.4 বসাই, যখন এটা লিটারে থাকে। ঠিক আছে, তাহলে এবার বসিয়ে দেবো, তাহলে আমার ফর্মুলা কি এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম, সেটা কি ভি গ্যাস বাই 22.4। ঠিক আছে, তাহলে আমি এই ফর্মুলা দুটোকে বক্স করে দেবো, কারণ এই দুটো দিয়ে আমার কাজ, এন এর আর কোনো কাজ নেই। তাহলে এবার ফর্মুলাগুলো বসিয়ে দেবো, ডাব্লুর জায়গায় কত, ডাব্লু হচ্ছে আমাদের 24 গ্রাম, তাহলে 24, এম কত, এম হচ্ছে আমাদের, এম কত
এম হচ্ছে আমাদের 16, তাহলে বসিয়ে দেবো। তাহলে এখানে কত বলবে 16। ভি গ্যাস আমাকে বার করতে হবে, কিসে বেরোবে, লিটারে বেরোবে, আর 22.4 নিচে আছে। ব্যাস, এখান থেকে এটা যদি আমি সলভ করতে পারি তাহলেই হয়ে গেল। তাহলে এবার আমি কাটাকাটি করব, যার এখানে কনফিউশন হয় সে এটা পাল্টে নেবে। তাহলে 22.4 আর এদিকে কত লিখবো, 24, আর এখানে 16, শুধু পাল্টে নিয়েছি। এবার আমি যদি ভি গ্যাস বার করতে যাই তাহলে কি হবে, 22.4 এদিকে ভাগে আছে, ওদিকে গেলে কি হবে, গুণে যাবে, তাহলে কত হবে 24 গুণ 22.4, আর এখানে কত আছে 16। এবার কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে আমি যদি 8 দিয়ে কাটি, 8 দুগুণি 16, 3 8 24, ঠিক আছে। 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে 11.2, তাহলে 3 দুগুণি 6.33, তাহলে 33.6 আর একক কি হবে, লিটার। কেন, কারণ ভি গ্যাস রয়েছে, আর 22.4 বসিয়েছি মানে এটা কিসে আসবে, এটা আসবে লিটারে। তাহলে নির্ণেয় আয়তন কত, নির্ণেয় আয়তন হচ্ছে 33.6 লিটার। তাহলে কোন অপশন আসছে, অপশন আসছে অপশন সি, ঠিক আছে। আমাদের অলরেডি 10টা প্রশ্ন হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি, আচ্ছা এই একটা জিনিস আমি বলে দিই, আমাদের যে এতবার এসটিপি বলছি, তাই এসটিপি এনটিপির মানে কি, এসটিপির মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেশার, একবারে লিখলাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, তার মানটা কত, তার মান হচ্ছে 0°C বা 273 কেলভিন, এবং স্ট্যান্ডার্ড প্রেশারের মান হচ্ছে 1 atm চাপ, বা বলতে পারে 76 সেন্টিমিটার এইচজি চাপ, বা বলতে পারে 760 এইচজি চাপ, ঠিক আছে। যদি কখনো প্রশ্নে এগুলো বলে না, তার মানেই আমাকে এসটিপি তে বলে দিচ্ছে। তাহলে এই যে কোশ্চেনটা যে 0° তাপমাত্রা 1 atm চাপে, তার মানে আমাকে বলছে যে এসটিপি তে যে কথাটা বলতাম তার জায়গায় এই কথাটা বলা হচ্ছে, আর কিছুই না। গেল, এবার কি বলছে 2 মোল H2 এর, তার মানে কি দিয়েছে, এটা আমাকে মোল সংখ্যা দিয়েছে। তাহলে মোল সংখ্যাকে আমরা কি ধরি, n, তাহলে সেটা কত 2 মোল। কি চাইছে, এর আয়তন চাইছে, তাহলে আয়তন কি, গ্যাসের আয়তনের কি ধরি, ভি গ্যাস, সেটা চাইছে। এবার ভি গ্যাসের ফর্মুলা কি, তাহলে আমি জানি যে n ইজ ইকুয়াল টু ভি গ্যাস, এককগুলো সব লিটারে, তাহলে কত বসাবো, তাহলে বসাবো 22.4, তাহলে n কত, n বলছে 2, ভি গ্যাস আমাকে বার করতে হবে, আর এটা কত 22.4। এবার এটা এদিকে ভাগে আছে, ওদিকে গেলে কি হবে, গুণ হবে, তাহলে কি হবে, ভি গ্যাস ইজ ইকুয়াল টু 2 গুণ 22.4, তাহলে কত হবে 44.8, আর একক কি হবে, একক হবে লিটার। কেন লিটার হলো, কারণ এখানে 22.4 বসিয়েছিলাম, যদি 22,400 থাকতো তাহলে কি হতো, তাহলে আসতো মিলি লিটারে। এটাও কি পর্ষদ প্রদত্ত প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেন আমরা একটা নতুনত্ব পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এন দেওয়া 0.022 গুণ 10⁻23 টি, মানে কি, এটা এতগুলো অণু, তার মানে কি, এটা অণু সংখ্যা। এতক্ষণ আমরা অণু সংখ্যা পাইনি, তাহলে অণু সংখ্যাকে আমরা কি ধরতাম, বড় হাতের এন, তাহলে এটাই সেই অণু সংখ্যা যেটাকে আমরা কি ধরছি 6.022 গুণ 10⁻23। এতগুলো অণু সংখ্যার ভর, তাহলে ভর চেয়েছে, তাহলে ভর হচ্ছে আমাদের ডাব্লিউ, আর ভর বা বাষ্প ঘনত্ব থাকা মানেই আমাকে কি বার করতে হবে, তাহলে আমাকে বার করতে হবে আণবিক ভর। আণবিক ভর মানে কি আমাদের এম। কার আণবিক ভর, CO2, কার্বন মানে কত, কার্বন মানে 12, আর অক্সিজেন মানে 16, তাহলে আমি কি করে বার করব, কার্বন তো এখানে একটা আছে, তাহলে কি 1 গুণ 12, আর অক্সিজেন এখানে দুটো আছে, তাহলে কত হবে, তাহলে আসবে 2 গুণ 16, তাহলে কত আসবে, এটা 32। আণবিক ভর লিখেছি, তাহলে আমি আর কোনো একক দেবো না, ঠিক আছে। আচ্ছা, এবার কি বার করতে হবে আমাকে, এর ভর বার করতে বলছে এটার সঙ্গে, তাহলে কি কি ফর্মুলা আছে আমার কাছে, আমার কাছে n রয়েছে, তাহলে n দিয়ে কোন ফর্মুলা হয়, n দিয়ে ফর্মুলা হয় n/na, আর w আছে, তাহলে w দিয়ে কোন ফর্মুলা হয়, w/m, তাহলে আমাকে এটা বসাতে হবে। তাহলে আমি এবার এটা দিয়ে কাজ করব, তাহলে আমি ফর্মুলাটা লিখে নিই আগে। তাহলে n দিয়ে কি হয়, n/na, আর w দিয়ে কি হয়, w/m, তাহলে এইটা দিয়েই কি আমাকে কাজটা করতে হবে, ঠিক আছে। এবার আমার আর কোনো কাজ নেই, আমি শুধু দেখে দেখে মানটা বসাবো, ঠিক আছে। আচ্ছা, n এর মান কত মুখস্থ রাখতে হয়, 6.022 গুণ 10⁻23। আচ্ছা, n এর মান কত, n এর মান আমার কত, n এর মানও আমার একই দিয়েছে, তাহলে সেটাই বসাবো 6.022 গুণ 10⁻23, তাহলে কত আসছে এটা 6.022 গুণ 10⁻23। w এর মান কত, w আমাকে বার করতে বলেছে,
তাহলে ডাব্লু ডাব্লুর মতো থাকবে। আর এম এর মান কত? এম এর মান আমি এক্ষুনি বার করলাম, কত, এক সেকেন্ড, এটা 12 আর 16 যোগ করে আসবে 44। তাহলে কত আসছে আমার এম এর মান? এম এর মান আসছে আমার 44। এবার এটা তো একই আছে, তাহলে কেটে গেল। তাহলে ডাব্লুর মান কত হবে? 44 ওদিকে গুণে যাবে, তাহলে কত হচ্ছে? 44 গ্রাম। তাহলে একক উত্তরটা কত আসছে? 44 গ্রাম। অপশন নাম্বার সি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আমাদের? নেক্সট কোশ্চেন আমাদের এত লিটার, লিটার মানে কি? গ্যাসের ভর, সরি গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের আয়তন কি আমাদের? ভি গ্যাস। তাহলে ভি গ্যাস কত দিয়েছে? 22.4 লিটার। লিটার দিয়েছে মানে কোন ফর্মুলা লাগাবো? 22.4 এর ফর্মুলা। আর চেয়েছে কি? চেয়েছে হচ্ছে ভর। ভর চাইলেই কি বার করব? ভর চাইলেই বার করব আণবিক ভর। তাহলে আণবিক ভর কত? কার জন্য? কার্বন মনো অক্সাইড। কার্বন মনো অক্সাইড, মনো মানে এক, তাহলে একটা অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, ডাই মানে দুটো, তাহলে CO2 হয় তখন। ঠিক আছে। আচ্ছা, এবার সি কত? সি হচ্ছে কার্বন 12 আর 6, আর ও কত? 16 আর 8। তাহলে একটা কার্বনের ভর কত? 12, একটাই কার্বন আছে, তাহলে কত? 12। আর অক্সিজেনের কত? একটা হচ্ছে 16, একটাই কার্বন অক্সিজেন আছে, তাহলে কত হবে? 16। তাহলে কত আসছে এটা? 28। ঠিক আছে। আচ্ছা, এরপর কি? এরপর আমাকে বার করতে হবে ভর। তাহলে কি কি আছে আমাদের? ভি গ্যাস দেওয়া আছে আর ডাব্লু দেওয়া আছে। তাহলে ভি গ্যাস দিয়ে ফর্মুলা কি হয়? এটা হয়। আর এম রয়েছে মানে ডাব্লু রয়েছে, তাহলে কি এটা দিয়ে কি কোন ফর্মুলা? এটা হয়। তাহলে কি করবো? এই ফর্মুলা দুটোকে আমি বক্স করে নেবো। এবার মানটা বসিয়ে দেবো শুধু। ভি গ্যাস 22.4, নিচেও রয়েছে 22.4, ডাব্লু আমাদের বার করতে হবে, আর এদিকে এম হচ্ছে 28। এটা দুটো কেটে গেল, তাহলে ডাব্লু কত আসলো? ডাব্লু আসলো আমাদের 28 গ্রাম। ডাব্লু কত আসবে? ডাব্লু ইজ ইকুয়াল টু 28 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, খুব ইজি ইজি কোশ্চেন, এটাও পর্ষদ প্রদত্ত কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি? একটি ত্রিপারমাণবিক গ্যাসের বাষ্প ঘনত্ব। ত্রিপারমাণবিক মানে কি? তিনটে পরমাণু আছে। তার মানে যেরকম ধরলাম X3, তার মানে তিনটে পরমাণু মিলে একটা পরমাণু তৈরি করে। দ্বিপারমাণবিক যেরকম কি ছিল? O2, N2, সেরকম এটা কি? একটা ত্রিপরমাণবিক গ্যাস। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটি ত্রিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 24। তাহলে আমাকে কি দিয়েছে? বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব দিলে কি বার করব? আণবিক ভর। তাহলে বাষ্প ঘনত্ব ডি হচ্ছে আমাদের 24। তাহলে আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 24 গুণ 2, বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে কত আসছে? 48। এবার বলেছে পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব মানে কি? একটা পরমাণুর ভর। আর আণবিক ভর বেরিয়ে গেছে। আণবিক ভর মানে কি? একটা অণুর ভর। তাহলে একটা অণুর ভর কত এসছে? 48। একটা অণুতে কতগুলো পরমাণু আছে? বলে দিয়েছে তিনটে পরমাণু, ত্রিপরমাণু। তার মানে এটা কি? এটা হচ্ছে তিনটে পরমাণুর ভর। একটা অণুর ভর বেরিয়েছে 48, তা একটা অণু কতগুলো পরমাণু দিয়ে তৈরি হয়েছে? বলেই দিয়েছে তিনটে পরমাণু দিয়ে তৈরি হয়। কারণ আমি একদম প্রথমে পড়েছিলাম যে অনেকগুলো পরমাণু, এক বা একাধিক পরমাণু যুক্ত হয়ে একটা অণু তৈরি করে। তাহলে ওই যে অণুটা তৈরি হয়েছে কতগুলো পরমাণু দিয়ে? তিনটে পরমাণু দিয়ে। তার মানে তিনটে পরমাণুর ভর হচ্ছে 48। তাহলে একটা পরমাণুর ভর কত হবে? একটা পরমাণুর ভর হবে 48/3, তাহলে কত হবে? 16। তাহলে এই যে একটা পরমাণুর ভর আসলো, সেটাই তাহলে তার পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। তাহলে কত হচ্ছে? 16। খুব ইজি অঙ্ক। নেক্সট একটা জিনিস, যে একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে আমাদের, যদি আমাদেরকে কখনো বলে পরমাণু সংখ্যা বার করতে, তাহলে আমরা প্রথমে n নেব, তাকে অ্যাটমিসিটি দিয়ে গুণ করব। এবার এই অ্যাটমিসিটি জিনিসটা কি সেটা আমাদের জানতে হতো, যেটা বলেছিলাম যে পরে করব। তাহলে সেই অ্যাটমিসিটিতে আমরা চলে আসলাম। কি? একটি মৌলিক বা যৌগিক অণুতে কতগুলো পরমাণু আছে সেই সংখ্যাকেই অ্যাটমিসিটি বলে। যেরকম আমি যদি বলি O2, তাহলে কতগুলো পরমাণু আছে? O2, তার মানে দুটো অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে এর পারমাণবিকতা কত? এর অ্যাটমিসিটি কত? এর অ্যাটমিসিটি হচ্ছে 2। যদি বলি HCl, তাহলে কতজন আছে? একটা H, একটা Cl, তাহলে কত হবে? 2। যদি বলি CO2, তার মানে কি? একটা কার্বন, দুটো অক্সিজেন, তাহলে এর অ্যাটমিসিটি কত হবে? 2, 3। একটা কার্বন, দুটো অক্সিজেন, তাহলে কত হচ্ছে? 3। দেখি
Na8CO3, Na একটা, হাইড্রোজেন একটা, সি একটা, অক্সিজেন তিনটে, তাহলে একটা, দুটো, তিনটে আর তিনটে ছটা, তাহলে অ্যাটমিসিটি কত হলো? ছটা। CaCO3, তাহলে একটা ক্যালসিয়াম, একটা কার্বন, তিনটে অক্সিজেন, তাহলে 3 4 5, তাহলে অ্যাটমিসিটি 5টা। HCl, তার মানে কি একটা H আর একটা Cl, তাহলে কি আসছে? দুটো। H2, তার মানে কি একটা হাইড্রোজেন তার সাথে আর একটা হাইড্রোজেন, তাহলে দুটো পরমাণু আছে, তাহলে কত আসবে? দুটো। এরকম ভাবে MgCl2, তাহলে কত? একটা Mg আর দুটো Cl, তাহলে কত আসছে? 3 গেল। তাহলে Na8CO3 অ্যাটমিসিটি কত? একটা Na, একটা H, একটা C, তিনটে অক্সিজেন, তাহলে মোট কত হলো? মোট হলো 6টা। এবার Na8CO3 এ অক্সিজেনের অ্যাটমিসিটি কত? তার মানে এর মধ্যে অক্সিজেন কতগুলো আছে? অক্সিজেন আছে তিনটে, তাহলে অক্সিজেনের অ্যাটমিসিটি কত? 3। এর মধ্যে হাইড্রোজেনের অ্যাটমিসিটি কত? হাইড্রোজেন রয়েছে একটা, তাহলে কত হবে? 1। এর মধ্যে কার্বনের অ্যাটমিসিটি কত? কার্বনও আছে একটা, তাহলে কত হবে? 1। এর মধ্যে সোডিয়ামের অ্যাটমিসিটি কত? সোডিয়ামও রয়েছে একটা, তাহলে কি হবে? 1। কি করে বুঝছি একটা? যখনই আমার Na লেখা আছে তার মানে কি Na1, HCO3, O3 লেখা আছে তার মানে অক্সিজেন তিনটে, কার্বন কিছু লেখা নেই মানে একটা, হাইড্রোজেন কিছু লেখা নেই মানে একটা। গেল তাহলে এখান থেকে। এবার আমরা কোয়েশ্চেনে চলে যাব। এবার ধীরে সুস্থে এই কোয়েশ্চেনগুলো করতে হবে। এবার আমি যদি বলি স্টেপ, স্টেপ কি? পরমাণু সংখ্যা যদি বার করতে দেয়, লিখে নিতে পারো এই কথাটা। পরমাণু সংখ্যা যদি বার করতে দেয়, প্রথম আমাকে n বার করতে হবে, আর দ্বিতীয় স্টেপে আমি করব পরমাণু সংখ্যা, সেটা কি? n গুণ অ্যাটমিসিটি। মানে আমি প্রথমে n বার করব, তারপর তাকে অ্যাটমিসিটি দিয়ে গুণ করে ফাইনাল উত্তর বলবো। তাহলে পরমাণু সংখ্যা বার করতে হলে প্রথমে আমি কি বার করব? n বা অণু সংখ্যা, তারপর আমি পরমাণু সংখ্যাকে কি করে বার করব? অ্যাটমিসিটি দিয়ে গুণ করে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন কি? 1 মিলিমোল অ্যামোনিয়া পরমাণু, তাহলে 1 মিলিমোল মানে কি? মোল সংখ্যা। এবার এটা একটা প্রেফিক্স, মিলি মানে কি? মিলি মানে হচ্ছে 1 মিলিমোল, তো মানে এটাকে এরম ভাবে লেখে 1 মিলি মোল, তাহলে এটাকে এরম ভাবে লিখতে হয়, মিলি উঠালে 10⁻³ আসবে। ঠিক আছে, মিলি কথাটার অর্থই হচ্ছে 10⁻³। তাহলে 1 মিলিমোল বলা মানে কি? 1 মিলিমোল বলা মানে হচ্ছে আমাদের যে মোল সংখ্যা n, সেটা কত? 1 গুণ 10⁻³ মোল। এবার একের সাথে গুণ করলে তো তাই আসে, তার মানে 10⁻³ মোল। এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা। NH3 তে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা বার করতে গেলে তাহলে কি করতে হবে? অণু সংখ্যা বার করতে হবে। তাহলে ধরি অণু সংখ্যা আমাদের n, তাহলে আগে কি বেরোবে? আগে বেরোবে অণু সংখ্যা, তারপর বেরোবে পরমাণু সংখ্যা। তাহলে এবার ধৈর্য ধরে করব। তাহলে n দিয়ে আমার কোন ফর্মুলা আছে? n দিয়ে আছে আমার n/Na। আচ্ছা, মোল সংখ্যা কত দিয়েছিল? মোল সংখ্যা দিয়েছিল 10⁻³ n আমার জানি না, তাহলে n বার করতে হবে। আর Na মানে অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.022 গুণ 10⁻23। তাহলে আমার n কত আসবে? n আসবে, এটা এদিকে ভাগে আছে, তাহলে ওদিকে গেলে গুণ হবে, তাহলে কত হবে? 6.022 গুণ 10⁻23 গুণ 10⁻³ এবার এরও বেস সেম, এরও বেস সেম, মানে এই 10টা সেম, শুধু পাওয়ারটা আলাদা। পাওয়ার যখন আলাদা থাকে আর তারা গুণে থাকে তখন কি হয়? দুজনের মধ্যে যোগ হয়। তাহলে 10⁻27 যোগ -3, তার মানে কত হবে? 27 বিয়োগ 3, তাহলে কত হচ্ছে? 6.022 গুণ 10⁻24। সরি, এটা 27 তো না, এটা 3 ছিল। তাহলে এখানে 23 থেকে 3 বিয়োগ হলে 20, তাহলে কত আসছে? 6.022 গুণ 10⁻20। এবার এটা কি আসলো? তাহলে n আসলো। তাহলে এটা কি? n মানে অণু সংখ্যা, তাহলে সেটা কত? 6.022 গুণ 10⁻20। এবার আমার তো ছিল অ্যামোনিয়া, আমাকে কি বলেছে প্রশ্নে? আমাকে প্রশ্নে বলেছে অ্যামোনিয়া NH3, তাহলে NH3 এর অ্যাটমিসিটি কত? এবার তাহলে আমাকে এটা বার করতে হবে। তাহলে অ্যাটমিসিটি কত? একটা n, তিনটে হাইড্রোজেন, তাহলে কত? 4। তাহলে পরমাণু সংখ্যা কত হবে? পরমাণু সংখ্যার ফর্মুলা হচ্ছে n গুণ অ্যাটমিসিটি। তাহলে n কত বেরিয়েছে? n বেরিয়েছে আমার এত, তাহলে বসিয়ে দেবো 6.022 গুণ 10⁻20 গুণ অ্যাটমিসিটি কত? 4, তাহলে কত আসবে? 24.088 গুণ 10⁻20। তাহলে এতগুলো কি আমাদের পরমাণু রয়েছে। আচ্ছা, 16 দাগের প্রশ্ন কি?
1 মোল অক্সিজেন গ্যাস বলতে প্রদত্ত কোন বক্তব্যটা সঠিক নয়। তাহলে আমাকে কি বলেছে, n হচ্ছে আমাদের 1 মোল। এবার আমাদের এখানে গ্রাম দিয়েছে, তার মানে আমাদের ওয়েট বার করতে হবে। আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা চেয়েছে, তার মানে আমাদের n বার করতে হবে, কারণ পরমাণু বলেছে আবার অণু বলেছে, তাহলে পরমাণু সংখ্যা অণু সংখ্যা দুটোই বার করতে হবে। করে করে দেখতে হবে কোনটা সঠিক না। আবার আয়তন, তাহলে ভি গ্যাসও বার করতে হবে। ঠিক আছে, n মানে কি, n মানে হচ্ছে আমাদের অণু সংখ্যা। তাহলে এক এক করে বার করি। n ইজ ইকুয়াল টু, আমি যদি W/m করি, যেহেতু আমাদের অক্সিজেন আছে, অক্সিজেন বলা মানে কি O2, তাহলে তার m কত হবে, 2 গুণ 16 মানে 32। কারণ একটা অক্সিজেন হচ্ছে 16, একটা অক্সিজেন তো 16 8, তাহলে একটা অক্সিজেন 16, তাহলে O2 মানে কত, 16 গুণ 2 32। তাহলে আমি এবার বার করব, n তো বলেছে 1, W আমাকে বার করতে হবে, আর m কত, m হচ্ছে 16, তাহলে W কত হচ্ছে, W হচ্ছে 16 গ্রাম, সরি এটা তো 32, এই যে 32, তাহলে কত হচ্ছে 32 গ্রাম। তাহলে কি এটা সঠিক, আমাকে বলেছে কোনটা সঠিক নয়। আচ্ছা তারপর কি, তারপর আমি বাকি দুটো করি, আমি সি করি, তাহলে এটা এ গেল। এবার সি করব, n ইজ ইকুয়াল টু ভি গ্যাস বাই 22.4। ঠিক আছে, তাহলে n কত, n হচ্ছে 1, ভি গ্যাসের মতো থাকবে, আর এটা 22.4, তাহলে ভি গ্যাস কত আসছে, এদিক থেকে ওদিকে গেলে গুণ হবে, তাহলে কত হবে 22.4 লিটার। তাহলে এটাও তো ঠিক দাঁড়াচ্ছে, তাহলে এটাও ঠিক। এবার বার করবো হচ্ছে অক্সিজেন অণু সংখ্যা, অপশন নাম্বার সি, এটা ডি ছিল। এবার সি বার করবো, কি n ইজ ইকুয়াল টু n বাই এন এ, n তো আমার অণু সংখ্যা, তাহলে n হচ্ছে 1, এটা n থাকলো, আর এটা কত 6.022 গুণ, আচ্ছা সেটাও লেখার দরকার নেই, কখনো যদি ক্যালকুলেশনে খুব অসুবিধা হয় n এর মতোই ফেলে রাখবে। তাহলে n কত হবে, n এর সাথে 1 গুণ করলে n a, এবার এই n এটা কি অ্যাভোগাড্রো, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কোনই তো হলো, তাহলে এটাও ঠিক দাঁড়ালো। এইবার আমি করব কি, অপশন বি দাগটা আমি বোঝানোর জন্য লেট করে করে করছি, যাতে এটা বোঝা যায়। তাহলে আমাকে বলছে অক্সিজেন পরমাণু সংখ্যা কত এখানে, তাহলে পরমাণু সংখ্যা কি করে বার হয়, অণু সংখ্যা তার সাথে অ্যাটমিসিটি দিয়ে গুণ করতে হয়। তাহলে অক্সিজেন মানে তার অ্যাটমিসিটি কত, O2, তার মানে অ্যাটমিসিটি কত 2, তাহলে n কত, n হচ্ছে আমাদের Na, এই যে n হচ্ছে আমার Na বেরিয়েছিল, আর তার সাথে কত গুণ করছে 2, তাহলে এটা 2Na না, তাহলে কি এটা অ্যাভোগাড্রো সংখ্যক হলো না, অ্যাভোগাড্রো সংখ্যকের দ্বিগুণ, দ্বিগুণ, কিন্তু আমাকে কি দ্বিগুণ বলেছে, আমাকে বলেছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, না অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু হতে পারে। তাহলে কোনটা ঠিক নয়, অপশন বি। তাহলে কোন অপশনটা ঠিক হবে, অপশন বি হবে, কারণ এই অপশনটা ভুল রয়েছে, আমাকে ভুলটাই বার করতে বলছিল। নেক্সট কি আমাদের 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত, তাহলে আমাদের কি দিয়েছে, ভর দিয়েছে, ভরকে আমরা কি ধরি, ডাব্লু ধরি, তাহলে কি 8 গ্রাম, ভর থাকলে কি বার করতে হবে, আণবিক ভর বার করতে হবে। তাহলে আণবিক ভর কত হবে, আণবিক ভর মিথেন, মিথেন মানে কি CH4, তাহলে কার্বন কত, কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে একটা কার্বন রয়েছে, তাহলে কত 1 গুণ 12, আর হাইড্রোজেন 4টে রয়েছে, তাহলে কত 4 গুণ 1, কারণ একটা হাইড্রোজেনের তো 1। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এটা 16 হচ্ছে। এবার অণু সংখ্যা বার করতে বলছে, তার মানে কি ক্যাপিটাল এন বার করতে বলছে। তাহলে এবার আমি কি করব, n ইজ ইকুয়াল টু W/m, কারণ W দিয়ে ফর্মুলা আছে আর n দিয়ে ফর্মুলা আছে, তাহলে কি n/n। এবার তাহলে আমার লাগবে কোনটা, এই দুটোকে বক্স করব, তাহলে আমি আগে বক্স করে দিই। এবার W কত, W আমাকে 8 গ্রাম বলেছে, m কত, m আমি 16 গ্রাম বের করেছি, n কত, n আমাকে বার করতে হবে, আর n কত, n আমার এরকম রয়েছে। তাহলে এবার 8 দিয়ে কাটলে এটা 2, তাহলে হাফ, তাহলে n কত আসছে, n আসছে, তাহলে আমার এদিকে n এটা ওদিকে গুণ হয়ে যাবে, তাহলে কত আসবে n আর নিচে পড়ে রয়েছে কত 2, তাহলে কত আসবে n/2। আচ্ছা করি তাহলে, তাহলে n/2, n এর মান কত 6.022 গুণ 10⁻23, আর এখানে কত 2, এবার 2 দিয়ে তাহলে কোনটা, এটা কাটা যাবে, কত 3.011, তাহলে কত আসবে 3.011 গুণ 10⁻23। তাহলে এত সংখ্যক কি আছে, অণু সংখ্যা আছে। তাহলে কোন অপশনটা হবে, অপশন হবে অপশন এ। আচ্ছা যদি এখানে পরমাণু সংখ্যা বার করতে বলতো, অণু সংখ্যা বেরিয়ে গেছে, তার মানে কি আমার n ইজ ইকুয়াল টু 3.011 গুণ 10⁻23 বেরিয়ে গেছে, এটা কি বেরোলো, এটা বেরোলো অণু সংখ্যা। যদি এখানে আমাকে পরমাণু সংখ্যা বার করতে বলতো, তাহলে কি করতাম,
জিনিসটা কি দেওয়া আছে, জিনিসটা দেওয়া আছে CH4, তাহলে এর অ্যাটমিসিটি কত, সি একটা আর হাইড্রোজেন চারটে, তাহলে অ্যাটমিসিটি কত, 5টা। তাহলে পরমাণু সংখ্যা কি করে বার হয়, অনুসংখ্যা গুণ অ্যাটমিসিটি। তাহলে অনুসংখ্যা কত, 3.011 গুণ 10⁻23 আর অ্যাটমিসিটি কত, 5। তাহলে এটা গুণ করলে কত আসবে, 10⁻23, 5 দিয়ে গুণ করলে 5, 5, 0, 3 5 কা 15, তাহলে কত, এত। তাহলে এটা কি, এটা বেরোবে আমাদের পরমাণু সংখ্যা, আর এটা কি আমাদের অনুসংখ্যা, চেয়েছিল কোনটা, অনুসংখ্যা, তাই আমি অনুসংখ্যা বার করেছিলাম। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আমাদের, যেটাও একটা মাধ্যমিকের কোশ্চেন, একদম কারেন্ট ইয়ারের তাজা তাজা প্রশ্ন, কি মাধ্যমিক 2024-এর প্রশ্ন। কি বলেছে, এসটিপিতে 44.8 লিটার, 44.8 লিটার, তার মানে কি, এটা ভি গ্যাস, গ্যাসের আয়তন দিয়েছে, কত দিয়েছে, 44.8 লিটার। মোল সংখ্যা বার করতে বলেছে, মোল সংখ্যা মানে কত, মোল সংখ্যা মানে এন, তাহলে এবার এন বার করতে পারবো না, এন মানে কি আমাদের ভি গ্যাস লিটারে ডিভাইডেড বাই 22.4, তাহলে ভি গ্যাস কত, ভি গ্যাস বলেছে 44.8, আর এটা কত বলেছে 22.4, তাহলে 22.4 দিয়ে 44.4কে কাটলে কত আসবে, 2। এন মানে কি, এন মানে হচ্ছে মোল সংখ্যা, তাহলে কত আসবে, 2 মোল। তাহলে মোল সংখ্যা কত আসলো, মোল সংখ্যা আসলো 2। দ্যাট ওয়াজ এভরিথিং ফর দিস সেশন। এটা খুবই ইজি একটা সেশন ছিল, যেখানে আমরা মোল সংখ্যা বের করা শিখলাম। এই মোল সংখ্যা বের করাটা আমাদের বেসিক ধাপ আমাদের এই চ্যাপ্টারে এগোনোর জন্য, কারণ এই যে মোল সংখ্যা বার করলাম, মোল সংখ্যা থেকে বিভিন্ন ডিসপারশন গুলো করলাম আমরা, মোল সংখ্যা থেকে একবার কণিকা সংখ্যা বার করলাম, মোল সংখ্যা থেকে অণু সংখ্যা বার করছি, পরমাণু সংখ্যা বার করছি, মোল সংখ্যা থেকে ভর বার করছি, বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে যে আণবিক ভর বার করতে হয়, আণবিক ভর থেকে যে মোল সংখ্যা বার করা যায়, এই জিনিসগুলোই আমাদের কাজে লাগবে আমাদের স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন, বা এর পরবর্তী যে লেভেলটায় আসবো, যেই লেভেলে আমরা বিভিন্ন রাসায়নিক সমীকরণ ব্যালেন্স করে সেখান থেকে আমরা খুব সহজেই তাদের পরিমাণ বার করব, সেই পরিমাণ বার করার জন্য আমাদের এই সমস্ত কনসেপ্টস গুলো কাজে লাগবে। তাছাড়াও এরকম ইজি ইজি কোশ্চেন্স তো আমাদের আসবেই মাধ্যমিকে, তাই এই লেভেল 1 আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, যে লেভেলটা আমরা ক্রস করলে তবেই আমরা লেভেল 2 তে যেতে পারবো। তো এরপর আমরা কন্টিনিউ করবো লেভেল 2 তে। দ্যাট ওয়াজ এভরিথিং ফর দিস সেশন।